ক্লাস শেষ হয়ে গেছে, ব্যাচ 7 এবং ব্যাচ 8, ওনাদের 2টা করে ক্লাস, না 3টা করে ক্লাস শেষ হয়েছে। আপনারা ওই 3টা ক্লাসেরও প্র্যাকটিস সম্পন্ন করবেন, পাশাপাশি এই ক্লাসের প্র্যাকটিসটা সম্পন্ন করবেন। যখন আপনি 3টা প্রজেক্ট প্র্যাকটিস করে ফেলবেন শুধুমাত্র HTML CSS দিয়ে, আমার বিশ্বাস এই 3টা প্রজেক্ট যদি আপনি সম্পন্ন করে ফেলতে পারেন, আপনার আর কোনো ধরনের লেআউট নিয়ে কোনো সমস্যা হবে না। বলেন তো, এই 3টা প্রজেক্ট করার পর আর কোনো প্রবলেম হওয়ার মতো থাকে? থাকে না কিন্তু। তো আশা করি সবাই প্র্যাকটিসটা করবেন, একটু প্রেসার যাবে উপরে, তারপরে আপনারা প্র্যাকটিসটা সম্পন্ন করবেন। আমরা সবাইকে মিউট করে দিচ্ছি, এবার ক্লাসে ফিরে যাই। প্রথমেই আমি একটু গুগলে যাচ্ছি এবং চলে যাচ্ছে আমাদের থিম ফরেস্টে। আপনাদের পছন্দের কোনো লেআউট থাকলে ভাইয়াকে বলেন, যেটা আপনাদেরকে করে দেখাবো। অবশ্যই থিম ফরেস্টের হতে হবে, নরমাল ডিজাইন বেশি একটা কঠিন না, ঠিক আছে, যেগুলো আমরা করতে পারবো। তবে মানে আমার কাছে খুব খারাপ লাগতেছে, আপনারা মাত্র 11 জন প্র্যাকটিস করেছেন, বাকিরা প্র্যাকটিসটা করেননি। এই 2 দিন কিন্তু আপনারা বসনা থেকে যদি, এই কয়েকদিন বসনা থেকে যদি আমাদের ওই যে ব্যাচ 7 এবং 8 এর প্র্যাকটিস গুলো সম্পন্ন করে ফেলতেন, তাইলে অনেক ভালো হইতো। আপনাদের পছন্দের কোনো লেআউট আছে ভাইয়াকে তাইলে লিংক দেন, আমরা ওইটাই শুরু করি, অথবা ভাইয়া নিজে খুঁজে বের করব। ভাই আপনি নিজে থেকে করেন ভাইয়া। আচ্ছা, সাধারণত আমি 3টা ব্যাচের মধ্যেই বলতেছি, এডুকেশন যে ওয়েবসাইট গুলো আছে এগুলা কিছুটা সহজ হয়। আমি এডুকেশন লিখে সার্চ করতেছি, এডুকেশন লিখে সার্চ করি এবং এখান থেকে আমরা নিউয়েস্ট যে ডিজাইন গুলো আছে এগুলাকে নিচ্ছি। এই যে নিউয়েস্ট নতুন গুলাকে নিচ্ছি, নতুন গুলা থেকে আমরা কয়েকটা পেজ অন করি। হ্যাঁ, আমাদের যেটা ভালো লাগবে, বেশি অ্যানিমেশন আছে এই ধরনের ওয়েবসাইট আমরা নিব না, মোটামুটি। ভাইয়া ভাইয়া একটা ই-কমার্স ওয়েবসাইটে লেআউট দেখলে ভালো হতো। আমরা ভাইয়া ই কমার্স ওয়েবসাইটটা এখন নিব না, আমরা ই কমার্স ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট রিয়েক্টের মাধ্যমে করব, প্লাগইনস এর ব্যবহার যখন শিখবো তখন করব। ই কমার্স প্রজেক্ট আপনাদেরকে করাবো, ই কমার্স প্রজেক্ট না, শুধু মাল্টিপারপাস প্রজেক্টও আমরা করাবো, যেটার প্রায় মিনিমাম 50 থেকে 60টা পেজ থাকবে। এই ধরনের ওয়েবসাইট আমরা করব ইন ফিউচারে। এখন আমরা নতুন ছোট, আমরা এখন নরমাল ওয়েবসাইট করি। ই কমার্স প্রজেক্ট আমরা যাব, এখন ই কমার্সে গেলে আমরা অনেক গভীর গভীর বিষয় চলে আসবে, তো পারবো না। মোটামুটি এগুলো অন করছি ভাইয়া, আরো কয়েকটা অন করি। আমরা এখান থেকে দেখা শুরু করি, শেষের ডিজাইন গুলো আমার কাছে চমৎকার লাগছে, দেখি তো আপনারা বলবেন কোনটা আমরা করব, যেটা ভালো লাগে। আমি প্রথম এই পেজটা অন করি, তার আরো কয়েকটা পেজ আছে, দ্বিতীয়টা অন করি। কয়েকটা ডিজাইন দেখে তারপর আমরা ডিসিশন নেব কোনটা করব। এটা একটা ডিজাইন, দেখেন বলবেন কিন্তু আমরা কোনটা করব। এটা দেখলাম, 2 নম্বরটা করেন। আবার হচ্ছে এটা একটা, ভাইয়া 2 নম্বরটা করতে পারেন। 2 নাম্বারটা মানে এটা না আমরা ভাইয়া, দেখি না, আরো কয়েকটা শুরুটা ডিজাইন দেখি, আরো কয়েকটা ডিজাইন দেখে আসি। এটা তো আমরা দেখলাম ওকে। ডিজাইনটা, এর চেয়ে আরো সুন্দর একটু কালারফুল ডিজাইন নিলে না ভালো লাগবে আমাদের। এখান থেকে আমরা কোন ডেমোটা অন করব, প্রথমটাই অন করি। এটা ধরবো, নরমালের মধ্যে মোটামুটি একটা নরমাল ডিজাইন, আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা না করাই, ভাইয়া, এটা ধরতে পারেন। কারণ আমরা নতুন, তো নতুন হিসেবে আমরা একটু নরমাল ডিজাইন করি, বেশি গভীর ডিজাইনে গেলে আপনাদের কষ্ট হবে বুঝতে। এটা দেখি, এটা তো সাইডটা স্লো, এটা স্লো, এটা আমরা বাদ দিই। ওয়েলকাম, এটা মনে হয় না বেশি একটা সুন্দর ডিজাইন হবে।
এটাও বেশি একটা সুন্দর ডিজাইন হওয়ার মতো না, এটা দেখতে পারি, অথবা আমরা প্রথমে যেগুলো অন করছি এগুলো থেকে একটা করে ফেলি, হ্যাঁ, আর হ্যাঁ দেখি ভাইয়া, না। ভাইয়া প্রত্যেকের 3 নাম্বারটা করলে দেখাচ্ছে ভালো হয় ভাইয়া। এটা, এইটা একটা, এটা একটা, আর এটা একটা, এই তিনটার মধ্যে কোনটা করাবো? ভাই লাস্টেরটা করান। এটা ভাই। এটা এটা এটাও করানো যায় ভাই, তিনটার ভাইয়া একটা এটা করে হ্যাঁ, ফেলি। কোনটা এটা ভালো করান। হবে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এটাই করি। ওকে, এটা করে ফেলি, বাকিগুলা সব কেটে দিচ্ছি। আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যদি 3টা প্রজেক্ট প্র্যাকটিস করে ফেলেন ভাই, আপনি কিন্তু ভবিষ্যতে যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেন আপনার খুবই কাজে লাগবে এই HTML CSS গুলো শেখার কারণে। পাশাপাশি আপনি যখন 3টা প্রজেক্টের HTML CSS দিয়ে লেআউট দ্বারা করে ফেলবেন, আমার বিশ্বাস আপনি যে কোনো প্রজেক্ট করে ফেলতে পারবেন। আর বুটস্ট্র্যাপ শেখার পর তো আপনার কাছে আরো ইজি হয়ে যাবে। আপনি যখন অন্যান্য CSS ফ্রেমওয়ার্ক শিখবেন তখন আপনার কাছে আরো ইজি হয়ে যাবে, বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে। সো মোটামুটি দেখেন, এই যে ডিজাইনটা আমরা চয়েস করলাম, আমরা প্রথমত যে কাজটা করব, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এই ডিজাইনটা দিয়েছে এবং বলছে তুমি এটাকে HTML CSS এ কনভার্ট করে দাও, তাই তো? আপনি এখন এটাকে HTML এবং CSS এ কনভার্ট করবেন, HTML CSS লেআউটে কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য প্রথম আপনি দেখবেন এই ডিজাইনটা আপনার দ্বারা করা সম্ভব কিনা। হ্যাঁ, আমি এটাকে ভিজিট করে ফেলি, আমি দেখতেছি এটার একটা টপ হেডার আছে, একটা মেইন হেডার আছে। আমরা যে মেনু দেখতেছি এই মেনুকে কিন্তু হেডার বলা হয়, বুঝতে পারছি ভাইয়া? তারপর আমরা দেখতেছি জি হোম ভাই। সেকশনটা খুবই সহজ। দেন আমরা স্ক্রল করি, এখানের মধ্যে দেখতেছি ক্যাটাগরি একটা সেকশন আছে, তারপর এখানের মধ্যে দেখতেছি কোর্সের সেকশন। আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে যে আমি ডিজাইনটা পারবো, বুঝতে পেরেছেন? এরকম একটা ভাবলাম মনে করেন সবাই। দ্বিতীয়ত কাজ হচ্ছে, আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমার ইমেজ গুলাকে ডাউনলোড করতে হবে। ভাইয়া ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয় এগুলার বিভিন্ন এক্সটেনশন আছে, এবং আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করতে পারি, বাট আমি লাস্ট ক্লাসে দেখলাম মজিলা ফায়ারফক্স কাজ করে না। সো ওইটা বাদ দিচ্ছি। আমি কিন্তু আপনাদের 3টা প্র্যাকটিসই দেখবো, কিন্তু ব্যাচ 7-এ যে ক্লাসটা করাচ্ছি ওইটাও দেখবো, ব্যাচ 8-এ যেটা করাচ্ছি সেটাও দেখবো, আবার আপনারা যেটা করতেছেন এটাও আবার তাদেরকে হোমওয়ার্ক দিব, ওনারাও কিন্তু আপনাদের ক্লাসটা প্র্যাকটিস করবে। সো আমরা আবার চলে আসি এখানের মধ্যে। আপনাদের ক্লাসের ভিডিওগুলো করব। হ্যাঁ, 3টা ব্যাচের প্র্যাকটিস, আপনাদেরকে 3টাই কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে আমি পরবর্তীতে যে ক্লাসগুলো করাবো এগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বেসিকে পড়ে থাকলে ভালো হবে নাকি অ্যাডভান্সে চলে গেলে ভালো হবে, আপনারা নিজেরাই বলেন। ভাই বেসিক অ্যাডভান্সে তো, চলে গেলে ভালো হয়। হ্যাঁ বেসিক তো আমরা ইউটিউব থেকে শিখতে পারি, তাই না? এই জন্য বেসিকটা স্ট্রং করা উচিত ভাই। জি, এই বেসিকটাকে স্ট্রং করার জন্য ভাইয়াকে মিনিমাম আপনাদেরকে 3-4টা প্রজেক্ট করাইতে হবে, তাইলে আপনার বেসিকটাই স্মার্ট হয়ে যাবে এবং আপনি খুবই অ্যাডভান্স HTML CSS করতে পারবেন, লিখতে পারবেন। তো আমি এখন 3টা প্রজেক্ট করাইতে তো আমাদের অনেক সময় লাগবে, তাই না ভাইয়া? এর চেয়ে ভালো হ্যাঁ হচ্ছে কি, ভাইয়া আপনাদেরকে একটা একটা প্রজেক্ট করাচ্ছি, পাশাপাশি আরো 2টা প্রজেক্টের ভিডিও দিয়ে দিচ্ছি। ওই 2টা প্রজেক্টের ভিডিও সহ যদি আপনি পাশাপাশি প্র্যাকটিস করে ফেলেন, আপনার কিন্তু 3টা প্রজেক্ট প্র্যাকটিস হয়ে গেছে, যেটা আপনি কোনো প্রিমিয়াম কোর্সেই পাবেন না। প্রিমিয়াম কোর্সের মধ্যে সাধারণত একটা ব্যাচ, একটা কোর্স করা, একটা ডিজাইন করা তারপর শেষ, এত কঠিন ডিজাইনও কিন্তু করায় না। তা আমরা এখানে 3টা প্রজেক্ট যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ শিখবো, বুটস্ট্র্যাপ দিয়ে আবারও 3টা প্রজেক্ট করাবো। তো বুটস্ট্র্যাপ যখন করব তখন কিন্তু আমরা এত সহজ ডিজাইন নিব না, আমরা আরো কঠিন, যেটাতে অ্যানিমেশন থাকবে, মোটামুটি অনেকটা ইফেক্ট থাকবে, ডিজাইনের মধ্যে কিছুটা কঠিনত্ব থাকবে, এই ধরনের ডিজাইন নিব। থিম ফরেস্টের সবচেয়ে কঠিন ডিজাইনটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই ডিজাইনটা আপনাদেরকে আমি বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করাবো। যখন আমি 3টা ব্যাচের মধ্যে 3টা বুটস্ট্র্যাপ প্রজেক্ট করাবো, আপনারা যদি আবারও ওই 3টা প্রজেক্ট করে ফেলেন, টোটাল কয়টা প্রজেক্ট প্র্যাকটিস হয়েছে আপনার HTML CSS দিয়ে? 6টা হয়েছে। বলেন আপনার চেয়ে কি অ্যাডভান্স আর কেউ পারবে? কিছু পারবে না। ওই 6টা প্রজেক্ট আপনি চাইলে আপনার পোর্টফোলিও হিসেবে রেখে দিতে পারেন, পোর্টফোলিও এগুলার কাজে লাগে না। তারপর ভাইয়া আপনাদেরকে জাভা স্ক্রিপ্টে মুভ করায় ফেলবো। তো জাভা স্ক্রিপ্ট আমরা আর 1 মাসের মধ্যেই শুরু করব। আমাদের কোর্সটা কি 1 মাস হয়েছে? কোর্স রান করেছি যে
নতুন ভাইয়া, আমি জি ভাইয়া নতুন। 1 মাস হয়েছে ভাইয়া। 1 মাসের মতো হয়েছে। আমরা এই 3টা প্রজেক্ট প্র্যাকটিস করার পর আবার বুটস্ট্র্যাপে যেয়ে দেখেন সেম ক্যাটাগরিতে আমরা আবার 3টা ডিজাইন করব। তাহলে দেখেন 6টা প্রজেক্ট। আপনি যদি 6টা প্রজেক্ট প্র্যাকটিস না করতেও পারেন, যদি ভিডিওগুলো শুধু দেখেও যান, আপনি কিন্তু খুবই এক্সপার্ট হয়ে যাবেন। আমি এটা চ্যালেঞ্জ দিতে পারবো যে W3 কোডের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে HTML CSS এর কেউ তুলনা দিয়ে পারবে না, কারণ আপনি 6টা প্রজেক্ট প্র্যাকটিক্যালি করছেন, তাও আবার থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড। তারপর ভাইয়া জাভা স্ক্রিপ্টটা নেক্সট মান্থে ধরে ফেলতে পারবো ইনশাল্লাহ, আশা করি। 3য় মাসে, অর্থাৎ আমাদের 2 মাস আমরা HTML CSS নিয়ে বুটস্ট্র্যাপ নিয়ে পরে রইলাম। 3য় মাসে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব। আর জাভা স্ক্রিপ্ট খুবই অ্যাডভান্স লেভেলের জাভা স্ক্রিপ্ট আমরা করব, যেটা আপনি হয়তো আমাদের W3 কোডেক্স কমিউনিটি গ্রুপটা ভিজিট করলে বুঝতে পারবেন আপনাদের সিনিয়র ভাইয়াপুরা কি কি প্র্যাকটিস করতেছে। আমাদের জাভা স্ক্রিপ্ট ক্লাসে যা যা শেখানো হচ্ছে আপনি কোনো প্রিমিয়াম কোর্সের মধ্যে তা পাবেন না, খুবই অ্যাডভান্স অনেক কিছু শেখানো হচ্ছে। সো লেগে থাকতে হবে আর প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? তাইলে আমরা অনেকেই দেখা যায় কোর্স শেষ করার পর, প্রিমিয়াম কোর্স 6 মাসের কোর্স শেষ করার পর আমরা কোনো জব পাই না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ দেওয়ার পর আমি কাজ করতে পারি না, জবে অ্যাপ্লাই করলে আমি ইন্টারনেটে যেয়ে ফেল করি অথবা ভাইভাতে যেয়ে ফেল করি। বাট আপনি যখন এভাবে প্র্যাকটিসটা করবেন, আমার বিশ্বাস আপনাকে কেউ আর মানে ধরে রাখতে পারবে না। আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করেন, ইন্টারভিউ বলেন, ভাইবা বলেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, যে কোনো মার্কেট প্লেসে গেলে আপনি সফল এবং সাকসেস। এরপরও যদি আমি প্ল্যান করছি WP কাস্টমাইজেশন একটা কোর্স রান করব, অনেকেই আছে যে ভাই আমার খুব দ্রুত ইনকামের দরকার, তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনি আবার খুব দ্রুত ইনকাম সোর্সে যেতে পারেন। আর যদি বলেন না আমি কোডিং শিখবো, প্রোগ্রামিং শিখবো এবং আমি ডেভেলপমেন্ট শিখবো, তাহলে আপনাকে মিনিমাম একটা সময় দিতে হবে। তবে ওইটার জন্য আপনাকে এই বেসিকটাকে স্ট্রং করতে হবে। আমরা আবারও কাজে চলে আসি। আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করা শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কি ফন্টস ব্যবহার করা হয়েছে। এই ফন্টস গুলাকে দেখার জন্য ভাইয়া একটা এক্সটেনশন অ্যাড করব। আমি এক্সটেনশন হিসেবে অ্যাড করব কোথায়? এখানে মোর টুলসে যাব, এই যে ডট চিহ্ন দেখতেছি, ডট চিহ্ন থেকে মোর টুলসে যাচ্ছে। মোর টুলস থেকে আমি যাব এই যে রাইট হ্যান্ড এক্সটেনশন। গুলো নামাইতে বলেন, মানে এগুলো দেখা যাচ্ছে না অপশন গুলো। ভাইয়া একটু বড় করব। না না, আচ্ছা হ্যান্ড দেখেন, গুলো নামাইতে বলেন, এর কারণে অপশন গুলো দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিনের উপর উঠে আসছে। আচ্ছা আবার দেখাচ্ছি আমি, দেখেন আমি এখানে ডট যে 3টা চিহ্ন আছে এখানে ক্লিক করব, দেন আমি যাব কোথায়? মোর টুলসে যাব। মোর টুলস থেকে এক্সটেনশনসে ক্লিক করব। দেখেন এখানের মধ্যে আমার কম্পিউটারের মধ্যে যে সকল এক্সটেনশনস ইনস্টল করা আছে এগুলো আমার এখানের মধ্যে চলে আসছে। বাট ভাই এগুলাকে এখন রিমুভ করে দিচ্ছি, যেগুলা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। হোয়াট ফন্ট থাকুক, মোবাইল এটাও থাকুক, সিএসএস পেপার এটাকে রিমুভ করে দিচ্ছি, তারপরে ফন্টস নিনজা রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের এই 3টা এক্সটেনশন আমরা অ্যাড করব। ভাইয়া আবারও দেখাচ্ছি কোথায় যাব। আমরা এই ডটে ক্লিক করব, দেন আমরা মোর টুলসে যাব, দেন আমরা এক্সটেনশনসে যাব। যাওয়ার পর এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে সার্চ করব যে FONTS ফন্টস নিনজা NINJA। এই ফন্টস নিনজা লিখে সার্চ করার পর আমরা দেখব এই যে 630 রিভিউ আছে, আবার হোয়াট ফন্ট আছে। আপনি হোয়াট ফন্ট ইনস্টল করতে পারেন, এটাও ইনস্টল করতে পারেন। আমি বলবো প্রথমটা ইনস্টল করেন। ক্লিক করতেছি এবং আমি অ্যাড টু ক্রোম দিচ্ছি, আমার এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড এক্সটেনশন, পারবো না এভাবে অ্যাড করতে এক্সটেনশনটা, একটু সময় নিবে। দেখেন আপনার এটা অ্যাড হয়ে গেছে। কোথায় অ্যাড হয়েছে দেখেন, আপনার এটা যে অ্যাড হয়েছে আমি দেখতেছি না, আমি ওই যে এখানে যে এক্সটেনশন একটা আইকন আছে এটাতে ক্লিক করার পর এখানে যে আপনি আপনার এক্সটেনশন পেয়ে যাবেন, এই যে ফন্টস নিনজা। আমি চাইলে এখানে ক্লিক করে কাজ করতে পারবো, অথবা আমি যদি চাই এটাকে এখানে এই যে পিনে ক্লিক করলে এটা এখানে সামনে চলে আসবে। এখন আমি এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর প্রথমবার আপনাকে নেক্সট দিতে হবে, নেক্সট করলাম এবং স্টার্ট ফন্টস নিনজা প্রথম একবার এটা করলেই চলবে। তাইলে দেখেন আপনি এখানের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি ফন্টস ব্যবহার করা হয়েছে, এই ফন্টস গুলো তারা বলে দিচ্ছে যে আমার এখানের মধ্যে রাজধানী নামক একটি ফন্টস ব্যবহার করা হয়েছে এবং আমার এখানের মধ্যে রুবিক নামক একটি ফন্টস ব্যবহার করা হয়েছে। আমি এবং আমার মাউসের কার্সরটা যেখানে নিব সেখানে দেখাচ্ছে এটা হচ্ছে রাজধানী ফন্টস, এটাও রাজধানী ফন্টস,
এটা হচ্ছে রাজধানী, এটা হচ্ছে আমার রাজধানী, এটা আবার রুবিক, এটা আবার রাজধানী, এটা আবার রাজধানী। এভাবে আমার ফন্টস গুলা ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছি? মোটামুটি দুইটা ফন্টস ব্যবহার করা হয়েছে। ভাইয়া আবার দেখাচ্ছি আমরা কিভাবে এটা ইনস্টল করব। এই যে ডটে ক্লিক করব, ডট থেকে আমরা মোর টুলসে যাব, এক্সটেনশনসে যাব, যাওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করব। আপনার যদি এক্সটেনশনটা ইনস্টল থাকে তাহলে এখানে চলে আসবে। এখান থেকে আমরা যাব কোথায়, এখানে যে লিখবো ফন্টস নিনজা, এন্টার দিব, দেন দেখবো যে ফন্টস নিনজা চলে আসছে। এখানে ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিব। এটা আমি গুগল ক্রোমে কাজ করতেছি, রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার এটা ইনস্টল করা আছে। ফন্টস নিনজা ইনস্টল করার পর আপনি দেখবেন ইয়েস ওকে দিলে তারপর এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ফন্টস গুলাকে নিতে পারবো। আরেকটা এক্সটেনশন আপনি অ্যাড করবেন, সেটা হচ্ছে মোর টুলসে যাচ্ছে, আবার এক্সটেনশন যাচ্ছি, সেটার নাম হচ্ছে সিএসএস পিপার। সেম ভাবে সিএসএস পিপার, PEEPER, সিএসএস পিপার সার্চ করব, একটু সময় নিচ্ছে। দেখেন সিএসএস পিপার দুইটা আসছে, প্রথম একটা, দ্বিতীয় একটা। দ্বিতীয় এক্সটেনশনটা চমৎকার, আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন। আমি প্রথম এক্সটেনশনটা অ্যাড করতেছি এবং এখানে আমাদের অ্যাড টু ক্রোম দিব। অ্যাড এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, সিএসএস পেপার অ্যাড হয়ে গেল এবং আমার এটা এখানে ভিতরে ঢুকে গেছে। আমি চাইলে এখানে ক্লিক করেও কাজ করতে পারবো, আবার আমি চাইলে বাইরে নিয়ে আসতে পারবো। আরেকটা এক্সটেনশন আমরা অ্যাড করব, সেটা হচ্ছে পেজ রুলার। লিখে সার্চ করি আমি, দেখেন পেজ রুলার রিডাক্স নামক একটা এক্সটেনশন চলে আসছে। প্রথম এক্সটেনশনটা আমি অ্যাড করতেছি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেছে। মোটামুটি নতুন পেজগুলো ওপেন হয়েছে, এগুলো আমরা কেটে দিচ্ছি, এগুলো আর দরকার নাই। দেখেন আপনার এক্সটেনশন গুলো এখানের মধ্যে আছে। আমি যদি আমার এই যে এখানের মধ্যে হোয়াট ফন্টে ক্লিক করি, দেখেন হোয়াট ফন্ট একটা এক্সটেনশন আছে, এটাতে ক্লিক করলে দেখেন এই যে হোয়াট ফন্টের মাধ্যমে আমি দেখতেছি, এটা হচ্ছে রাজধানী ফন্ট, এটা হচ্ছে রুবিক ফন্ট, এটা হচ্ছে রাজধানী। এভাবে দেখেন এই যে ব্ল্যাক করে একটা লেখা আসতেছে, দেখছেন রাজধানী, রাজধানী বা রুবিক। তো আমি এটাকে ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করব ফন্টস নিনজা, বাদ দিলাম। এখন চলে আসেন পেজ রুলার যে এক্সটেনশনটা অ্যাড করেছেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি দেখেন যে কোনো অংশকে আপনি মেপে নিতে পারবেন। উপরে দেখেন উইথ, হাইট, লেফট, টপ, রাইট, বটম, কালার, বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি দেখেন আমার এটাকে এই যে লগোটাকে যদি মাপতে চাই অথবা এই সেকশনটাকে যদি মাপতে চাই, আমি কি করতে পারবো, আমরা একটু রিলোড দেই, তাইলে আমাদের এটা সঠিকভাবে কাজ করবে। ভাইয়া আবারও অ্যাড করতেছি আমার এই পেজ রোলার, তুমি এখানে অ্যাড হও। দেখেন এখানে আমাদের একটা প্লাস আইকন চলে আসছে, এখান থেকে দেখেন টান দিলে আপনি এখানে সিলেক্ট করতে পারতেছেন এবং কতটুকু সিলেক্ট করেছেন তার একটা নাম বলতেছে, যে তোমার হাইট হচ্ছে 200, উইথ হচ্ছে 252 পিক্সেল, হাইট হচ্ছে 88 পিক্সেল, লেফট হচ্ছে 330, রাইট পাশে আছে আমার 582, বটম থেকে আছে 155, কালার হচ্ছে এটা। এই কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমি কালার দিচ্ছি গ্রিন কালারটা দিচ্ছি, এটা দিলে একটু ক্লিয়ার বোঝা যায়। আমি আবারও মার্ক করতেছি, দেখেন এই যে কালারটা আমরা একটু গাঢ় নেই। এইবার দেখেন আপনি মার্ক করতে পারতেছেন কিনা। এভাবে যে কোনো একটা সেকশনকে আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি চাইলেই যে তার এখানের মধ্যে প্যাডিংটা আছে এটাকে মাপতে পারবেন। তো আমি যেটা করি এতটা কষ্টে যাই না, আমার কম্পিউটার মধ্যে লাইট শট আছে, এই যে প্রিন্ট স্ক্রিনে যখন আমি ক্লিক করতেছি বাটন থেকে, এখান থেকে ভাইয়া এইভাবে মেপে মেপে দেখতে পারতেছি। এভাবে আমার এখানে হাইট ওয়েট দেখাচ্ছে। তো আমি এটাকে ব্যবহার করি না, আপনার চাইলে ইউজ করতে পারেন। আরেকটা এক্সটেনশন আমরা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সিএসএস পেপার। সিএসএস পেপারে যখন ক্লিক করব তখন সেখানে আমাদের সে বলে দিচ্ছে আমার এই ওয়েবসাইটের মধ্যে রাজধানী ফন্টস ইউজ করা হয়েছে, আমার এই ওয়েবসাইটের মধ্যে রুবিক ফন্টস ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছেন? রাজধানী এবং রুবিক দুইটা ফন্টস এর নাম বলে দিচ্ছে। তারপর আপনি দেখেন আপনার মাউসের কার্সরটা যেখানে নিচ্ছেন তার এখানের মধ্যে একটা বর্ডার আসতেছে কিনা ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়াকে? একটা বর্ডার আসতেছে কিন্তু, এই যে দেখেন চমৎকার করে বর্ডার আসতেছে। এই বর্ডার গুলা কেন আসতেছে দেখেন, আপনি একটা একটা সেকশন সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ক্লিক করেন, দেখেন এই সেকশনটা সম্পর্কে ডিটেলস চলে আসছে, এটার হাইট উইথ কত,
ইমেজটা হচ্ছে এটা, ইমেজটা আমার এখানে চলে আসছে, আমরা চাইলে এই ইমেজটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে এক্সপোর্টে ক্লিক করেন, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করি, ইমেজটা ডাউনলোড হয়েছে। একটু অপেক্ষা করি, দেখেন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আপনি যে ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছেন এখানে মধ্যে ক্লিক করেন, দেখেন ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করেন, ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। আবার এই সেকশনে আসেন, এখানের মধ্যে আমাদের যে ইমেজটা আছে এটাকে আমরা ক্লিক করলে দেখেন ইমেজটা চলে আসতেছে এবং এই ইমেজের সাইজটা কতটুকু তাও দেখাই দিচ্ছে, ইমেজ সম্পর্কে ডিটেইলস বলে দিচ্ছে। এবং এখানে ক্লিক করি, হোমে ক্লিক করেছি বা আমার এই টেক্সটে ক্লিক করতেছি, সে বলতেছে আমার এই টেক্সটে হচ্ছে রাজধানী ফন্টস ব্যবহার করা হয়েছে, তার ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 80 পিক্সেল, টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার এবং লেটার স্পেসিংটা নরমাল আছে। এটার মধ্যে কালার হিসেবে আমরা সাদা ব্যবহার করছি। আপনাকে সকল ইনফরমেশন সে দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি ভাইয়া এই এক্সটেনশনের কাজটা? এবং আমরা এই জেনারেলস এর পর আমরা যখন এই কালারসে ক্লিক করব, এখানে আমাদের বেশ কয়েকটা কালার দেখা যাচ্ছে, অনেকগুলা কালার। মানে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলা কালার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কালার কোড এখানের মধ্যে দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা কালার কোড অন্যভাবে নিব, এখন আপাতত দেখে রাখি। দেন আপনি এখানের মধ্যে আরেকটা অ্যাসেটস নামক আইকন পাচ্ছেন। এই অ্যাসেটস নামক আইকনে ক্লিক করার পর বা ক্যামেরা একটা আইকন আছে, এখানের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট অলে ক্লিক করে সবগুলো ইমেজকে একসাথে ডাউনলোড করতে পারেন। আমার এটা ডাউনলোড হয়েছে, কোথায় ডাউনলোডসে যাব, দেন দেখতেছি অ্যাসেটস নামক একটি ফোল্ডার, এটাকে আমি আনজিপ করতেছি। এখানের মধ্যে এই যে আনজিপ করে ফেললাম, দেখেন অ্যাসেটস এর মধ্যে আমাদের প্রত্যেকটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে একটি ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজকে একটা ক্লিকের মাধ্যমে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? তো আমি এখন আপাতত এভাবে একসাথে ইমেজ গুলাকে ডাউনলোড করতেছি না ভাইয়া, একটা একটা করে ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা মোটামুটি সিএসএস পেপার এক্সটেনশনের কাজটাও বুঝতে পেরেছি, ফন্টস নিনজা এটার কাজটাও বুঝতে পেরেছি, এবং আমরা আমাদের পেজ রুলারের এক্সটেনশনের কাজটাও বুঝতে পেরেছি। এভাবে আমরা আরো অনেক টুলস এড করতে পারবো। এগুলো আপনাদেরকে ভাইয়া একটা ভিডিও দিয়ে দিব যে আমরা ওয়েব ডেভেলপার যারা আছে তাদের কোন কোন এক্সটেনশন গুলা ব্যবহার করতে হয় তার একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। মিনিমাম 20 থেকে 30টা এক্সটেনশনের নাম আপনাদেরকে আমি দিয়ে দিব, টোটালি ওইগুলার ব্যবহার সহ। ওই এক্সটেনশন গুলা ব্যবহার করে দেখবেন আপনার লাইফটাকে আপনি কতটা ইজি করে ফেলতে পারেন, মানে আপনি খুব সহজে কাজ করে ফেলতে পারবেন। অনেক বড় বড় ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আপনি দেখে আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এই ধরনের কিছু এক্সটেনশন আছে ভাইয়া, এগুলার ভিডিও দিব আপনাদেরকে সময় হলে, আমি যখন সময় পাই ফ্রি হই তখন আপনাদেরকে রেকর্ড করে দিব। এখন আমরা আমাদের প্রজেক্ট পেয়ে গেছি এবং প্রজেক্টের মধ্যে কি কি ফন্টস ব্যবহার করছি এগুলো আমরা দেখছি, মোটামুটি একটা গবেষণা করে ফেলছি। এবার আমরা কাজ শুরু করে দিই। কাজ করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের W3 Code Apps ক্লাসেস এবং চলে যাচ্ছে আমাদের W3 Code Apps WD ব্যাচ 9। এখানে আমাদের আমি রাইট বাটন ক্লিক করে নতুন একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে আমরা একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করব, সেটা নাম দিচ্ছি কুইক স্টার্ট প্যাক, START স্টার্ট প্যাক PSCK। মানে আমি এখানে আমাদের একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করে রাখবো যেটা ব্যবহার করে আমি সব সময় আমার HTML CSS এর কাজগুলো করব। এই কুইক স্টার্ট প্যাকে যাওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে প্রথমে একটি ফোল্ডার তৈরি করতেছি, একটা হচ্ছে ইমেজ ফোল্ডার, আরেকটা হচ্ছে CSS ফোল্ডার, আরেকটা হলো আমাদের index.html। আচ্ছা এটা আমি ভুল দিয়েছি ভাইয়া, এটা ভুল, ডিলিট করি। আমরা টেক্সট ডকুমেন্ট নিব, index.html। এগুলো তো আমরা পারি, এগুলো তো ভাইয়াকে আলোচনা করে বুঝাইতে হবে না, তাই না? আরেকটা লাগবে style.css, STYLE style.css। আমি style.css টাকে আমার CSS ফোল্ডারে রাখতেছি। ওকে, এইবার আমরা আমাদের ফাইলগুলোকে ওপেন করি। আমরা আমাদের আপনাদেরকে VS কোড নিয়ে ভাইয়া ভিডিও দিব, টেনশন করার দরকার নেই। আমি নোটপ্যাড অন করতেছি, VS কোড আমরা নেক্সট উইকের মধ্যে শুরু করব আশা করি ইনশাল্লাহ। নোটপ্যাড প্লাস প্লাস অন করব। আচ্ছা আগের গুলাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখান থেকে ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি। আমাদের এটা কোথায় আছে?
এই যে ব্যাচ 9 এবং কুইক স্টার্ট প্যাক থেকে index.html অন করি, কন্ট্রোল এস দিচ্ছি, আরেকটা অন করতে হবে, ওপেন থেকে আমরা সিএসএস টাকে ওপেন করব। ওকে আমি রাইট বাটন ক্লিক করে আমার এটা মুভ টু আদার ভিউ করে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা ও না এসে ও এসেছে, আমি ক্লোন টু আদার ভিউ করে দিই আবার, মুভ টু নিউ ইনস্ট্যান্স। ও শিট, কি করেছি আমি? আচ্ছা আবার অন করে আমি কেটে দিয়েছি। কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে মুভ টু আদার ভিউ করে ওকে আমরা ফ্রন্ট টু ভিউ, আর এই পাশে আমরা এটাকে মুভ টু আদার ভিউ করে এই পাশে নিয়ে আসতেছি। দেখেন মোটামুটি আমরা আমাদের index.html এবং style.css লিখে ফেলছি। আচ্ছা আমাদেরকে ওপেনিং এ না কি কি কোড লিখতে হয় ভাইয়া মনে আছে? ডক টাইপ HTML, আমরা চাইলে ক্যাপিটালও লিখতে পারি, স্মল লেটারও লিখতে পারি। দেন আপনারা যদি ভালো হতো যদি ওই যে ওনাদের ক্লাসের ভিডিওগুলো কমপ্লিট করে ফেলতেন, ওনাদেরকে আমি একদম বেসিক থেকে দেখাইছি, ওই প্র্যাকটিস গুলো করে ফেললে ভাইয়া আজকে দ্রুত ক্লাস করাইতে পারতাম। তারপর আমি আপনাদেরকে বেসিক গুলো আলোচনা করাচ্ছি, আপনাদেরও তো আপনাদের ক্লাসের অংশ করাইতেই হবে। HTML এর মধ্যে আবার কয়টা অংশ থাকে ভাইয়া? হেড থাকে, ভাইয়া বডি থাকে, আবার বডি ট্যাগ থাকে। আমাদের ক্লাস আর মিস হবে না ইনশাল্লাহ। বেশ কিছু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তো আসলে ছুটি দিতেই হবে, সেটা না দিলে আবার প্রবলেম, এই জন্য ছুটিটা দেওয়া হয়েছে। আবার আপনাদের ক্লাস মিস হয়েছে কুমিল্লায় মহামারী যখন হয়েছিল, এই যে একটা পিটাপিটি হয়েছে, তখনও মনে হয় ক্লাস মিস হয়েছে। হেড ট্যাগের মধ্যে আমাদের কি নিতে হয় ভাইয়া? টাইটেল নিতে হয়, তাই না? হ্যাঁ ভাই টাইটেল নিতে হবে, আরেকটা নিতে হয় মেটা ট্যাগ। আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটের নাম কি দিচ্ছি? কোন একজন তানজিলা আক্তার আপুর নাম দিচ্ছি, আপুর নামটা সামনে আসছে, আমি দিলাম যে তানজিলা আক্তার বা তানজিলা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইউনিভার্সিটি, তানজিলা ইউনিভার্সিটি। এবার আমি উপরে কিন্তু আরেকটা অ্যাড করতে হবে, এটা হচ্ছে মেটা ক্যারেক্টার সেট অ্যাড করতে হয়। এটা একটা সিঙ্গেল ট্যাগ, তার জন্য আমরা এখানের মধ্যে কি করব ভাইয়া? কার সেট দিতে হবে না, কার সেট ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে ভাইয়া এখানে আমাদের একটা UTF-8, এটা তো আমরা জানি এটার মানেটা কি, মোটামুটি আমরা সবাই জানি না এটার মানেটা কি জানি। আমরা লিংক দিচ্ছি, যার এখান থেকে নয়েজ আসতেছে আশেপাশে আপনি তো জানেন ভাইয়া নয়েজ আসতেছে, মিউট করে রাখবো। আর আমরা লিংক করে ফেলবো আমাদের style.css কে আমি রিলেশন দিচ্ছি ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে আমি বলতেছি তুমি হচ্ছ স্টাইল শীট, SHEET স্টাইল শীট। তারপর আমি দিচ্ছি এখানের মধ্যে href দিচ্ছি, এগুলো আমরা সবাই পারি। এটা হচ্ছে আমাদের CSS ফোল্ডার যাবা, তারপর তুমি style.css কে নেবা। আমাদের এখানের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট, তো ওইটা আর আমরা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো আমরা এতটুকু মানে আরেকটা অ্যাট্রিবিউট আছে ওইগুলো আমাদের অ্যাড করা দরকার নেই, দুইটাকে অ্যাড করলে আমাদের এনাফ। ঠিক আছে ভাইয়া, দেখি তো আমাদের এটাকে রান করে দেখি তো কি অবস্থা, রান হয়েছে কিনা, আমাদের সবকিছু ঠিক আছে কিনা দেখি যে আমাদের এটা আসছে। আমি এখানের মধ্যে কিবোর্ড থেকে Ctrl+U দিব, অথবা এই যে ভিউ পেজ সোর্সে যাইয়া এই লিংকটাতে ক্লিক করব, দেখতেছে আমাদের style.css টা লিংক হয়েছে। যদি লিংক না হইতো তাহলে এখানে আমাদের একটা এরর মেসেজ আসতো। বুঝতে পেরেছি? ওকে ভাইয়া এটা একটু আবার দেখান না। ভাইয়া আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, অথবা কিবোর্ড থেকে Ctrl+U দেওয়ার পর দেখবেন আপনার লেখা HTML কোডগুলো এখানে দেখা যাচ্ছে। এবং এখানের মধ্যে আপনি চাইলে style.css এই আমাদের style.css টাতে ক্লিক করব, তার মানে আমি ক্লিক করে দেখতেছি আমার লিংকটা কাজ করেছে কিনা। যেহেতু কাজ করেছে তার মানে আমার এটাতে কোনো এরর আসে নাই। যদি এরর আসতো তাহলে এটা কাজ করতো না, মানে আমার লিংকটা ঠিকভাবে করতে পারিনি আমি। বুঝতে পেরেছি? ওকে, এখন আমি এখানের মধ্যে কাজ শুরু করার আগে আমি আমার ওয়েবসাইটে বেশ কিছু কাজ আগে থেকে করে ফেলবো। তবে বেশ কিছু কাজ আগে থেকে করার আগে
আচ্ছা ওইটা তো আমি পরে যাচ্ছি, আগে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানের মধ্যে একটা পি ট্যাগ নেন এবং এই পি ট্যাগের মধ্যে বলতেছি যে আমার আর ভালো লাগে না, ঠিক আছে, এরকম একটা কিছু লিখলাম, আমার ভালো লাগে না। কন্ট্রোল এস দিয়ে আমি এখন রিলোড করে দেখতেছি আমার ভালো লাগে না প্যারাগ্রাফটা আসছে। তবে ভাইয়া প্যারাগ্রাফটা যে আসছে এই প্যারাগ্রাফের উপরে কিন্তু একটা প্যাডিং পেয়ে গেছে, তাই না? প্যাডিং জি ভাইয়া। পেয়েছে এবং লেফট পাশেও কিন্তু একটা প্যাডিং পেয়েছে। যেহেতু লেফট পাশে টপে প্যাডিং পাইছে, তাইলে দেখেন আমি আমার ওয়েবসাইট যদি তৈরি করতে যাই, এখানে মধ্যে আমার ওয়েবসাইটের কোডগুলো যদি লিখতে চাই, আমার ওয়েবসাইটের মধ্যেও তো এরকম একটা প্যাডিং থাকবে। কিন্তু দেখেন এই যে ওয়েবসাইটে শুরু হয়েছে, এই ওয়েবসাইটের উপরে বা লেফটে রাইটে কোনো প্রকার প্যাডিং বা স্পেস আছে? নাই। না ভাইয়া। সেই জন্য ভাইয়া এখানের মধ্যে আইসা বলবো যে আমার ওয়েবসাইটের ভিতরে যা আছে, মানে আমার ব্রাউজার অথবা কোড এডিটরে এখানে বডি ট্যাগ আছে, হেড ট্যাগ আছে, এচটিএমএল ট্যাগ আছে, ডকুমেন্ট টাইপ আছে, যত ট্যাগ আছে সব, মানে একদম অল ট্যাগ যত ট্যাগ আছে সকল ট্যাগকে তুমি কি করে দাও, মার্জিন এবং প্যাডিং 0 করে দাও। এই যে অল বুঝাইতে আমি কি করছি, এখানের মধ্যে স্টার চিহ্ন দিছে। স্টার দিয়ে বুঝাচ্ছে কি আমার যত ট্যাগ আছে, একদম আমার এচটিএমএল ফাইলের মধ্যে যত ট্যাগ আছে সকল ট্যাগকে, সকল কিছুকে তুমি কি করে দাও, মার্জিন 0 করে দাও। আমি তো জানি না এখানে তো মার্জিন পাচ্ছে নাকি প্যাডিং পাচ্ছে, আমি বলে দিব তোমার মার্জিন এবং প্যাডিং কে তুমি কি করে দাও ভাইয়া, 0 করে দাও। কন্ট্রোল এস দিয়ে এখন আমি রিলোড করে দেখি, দেখেন তো আমার এটা একদম কর্নারে ফিট হয়ে গেছে কিনা, এখন আর কোনো স্পেস পেয়েছে? না ভাই। পাইনি। তাইলে আমি মার্জিন এবং প্যাডিং কে 0 করে দিচ্ছি। অনেকে আপনাকে পরামর্শ দিবে বডি ট্যাগে আপনি মার্জিন 0 প্যাডিং দিয়ে যান। দেখেন বডির বাহিরে আমার হেড ট্যাগের মধ্যে কোনো স্পেস থাকতে পারে, সাপোজ থাকে না কিন্তু তারপর থাকতে পারে আর কি, এক্সাম্পল দিলাম। তারপর আমার এচটিএমএল ট্যাগ আছে, এটার মধ্যে স্পেস থাকতে পারে বা অন্যান্য ট্যাগ। এই জন্য আমার সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে আমরা স্টার্ট দিয়ে বলবো তোমার মার্জিন এবং প্যাডিং তুমি 0 করে দাও, তাহলে সব ক্ষেত্রে তুমি 0 হয়ে যাবা। বুঝতে পেরেছি ভাইয়া? এই কথাটা লিখবো। এখন আমরা যে কাজটা করব, এখানের মধ্যে আমি আমার ওয়েবসাইটে তো চলে আসি। এই ওয়েবসাইটটা দেখেন তো, ওয়েবসাইটের কন্টেন্ট গুলা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট মাঝখানের মধ্যে, লেফটে একটা জায়গা পেয়েছে এবং রাইটে একটা জায়গা পেয়েছে। সে লেফট এবং রাইটে কিন্তু একটা স্পেস ছেড়ে দিছে। আমার কন্টেন্ট গুলা মোটামুটি এতটুকুর মধ্যে আছে, দেখেন প্রত্যেকটা কন্টেন্ট মাঝখানে, তাই না? তাইলে আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো তো মাঝখানেই থাকা দরকার। তো মাঝখানে আনার জন্য ভাইয়া এখানের মধ্যে দিব একটা নাম দিচ্ছি, মনে করেন কন্টেইনার। আমি আগে থেকে সিএসএস করে ফেলতেছি। দেখেন কন্টেইনার, কন্টেইনার মানে নাকি আমি আপনাদেরকে বলছিলাম ধারক। তাইলে আমি কি করব, কন্টেইনার নামক একটা ক্লাস নিয়ে তাকে বলে দিচ্ছি তোমার উইথ হচ্ছে, তোমার উইথ হলো, দেখেন আমরা মেপে দেখি আমাদের কন্টেন্ট কতটুকুতে আছে। যেমন এখান থেকে আমি মেপে দেখতে পারি আমার কন্টেন্টটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আছে এবং আমার কন্টেন্টের উইথ হচ্ছে 1200 পিক্সেল। এখানে যদি ভাইয়া 1200 পিক্সেল দিয়ে দিই, 1200 পিক্সেল, তাইলে বলেন তো আমি এখানের মধ্যে একটি ডিপ নিয়েছি এবং এই ডিপটাকে ক্লোজও করতেছি এবং এই ডিপকে বলতেছি ডিপ তোমার ক্লাস হচ্ছে আমার ওই যে কন্টেইনার, CONTAINER। এখন আমি যদি আমার এই কন্টেইনার ডিবের মধ্যে বা ক্লাসের মধ্যে কোনো কিছু লিখি, এই কন্টেন্ট গুলা কি আমার ফুল স্ক্রিনে আসবে নাকি 1200 পিক্সেলে পাবে বলেন তো ভাই? 1200 পিক্সেলে পাবে। আমি লরেম ইপসামটাকে কপি করি এবং এখানে মধ্যে বারবার পেস্ট করে দিচ্ছি। এই যে মনে করেন এমনি নাম দিলাম, দেখেন এখন আমার কন্টেন্ট এখন আর ফুল স্ক্রিন না, কতটুকু আসছে, 1200 পিক্সেলে আসছে। যেহেতু সে 1200 পিক্সেল আসছে, আমি লরেম ইপসাম এখান থেকে কপি করি, একটা বড় সরো একটা টেক্সট নিচ্ছি, লরেম ইপসাম। ভাইয়া জি ভাইয়া, যে আমরা সব সময় কি 1200 আর 1300 পিক্সেল নেব, বুঝবো কেমনে কত পিক্সেল? হ্যাঁ ভাইয়া আমরা কি করব, মেপে দেখব। আমি ডিবের মধ্যে আমি দেখাচ্ছি, দাঁড়ান ভাই, ডিবের মধ্যে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এই যে প্যারাগ্রাফ, তুমি এখানে থাকো এবং এখানের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ দিচ্ছি, কন্ট্রোল এস। আমরা এই যে এভাবে মাইপে ফেলবো। আমাদের লাইট শট আছে না, লাইট শট অথবা পেজ রুলার আছে,
এই যে পেজ রুলার দিয়ে আপনি মেপে দেখেন, এই যে ভাই এখান থেকে টান দিচ্ছি এটা এখান পর্যন্ত, মোটামুটি দেখেন এখানে বলে দিচ্ছি না 1224, মানে আমি একটু বেশি নিয়ে ফেলছি, তাহলে এটা 1200 পিক্সেল। আপনি এভাবে মেপে ভাইয়া দেখতে পারবেন। জি ভাইয়া, আমি দেখতেছি এখানে ভাইয়া এই যে 1220 পিক্সেল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এই যে টিম ফরেস্টের যে সাইট গুলো আছে এগুলো কি সব ডেমো সাইট? এগুলা ভাইয়া ডেমো সাইট, আপনি এগুলা তারা সেল করে, আমরা তো এটা আমাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতেছি, আমাদের কোনো সমস্যা হবে না। বাট আপনি এটাকে হুবহু করে যদি আপনি আবার সেল করতে যান প্রবলেম ফেস করবেন। ওনারা যে ওনাদের ওয়েবসাইট গুলো সেল করতেছেন তার কিছু ডেমো এখানে আমাদের দেওয়া আছে। আপনি যদি ওয়েবসাইটটা, আপনি যদি তাদের কাছ থেকে এই থিমটাকে কিনেন বা এই ট্যাবলেটটাকে কিনেন, তারা কি করবে আপনাকে মেইন ফাইলটা দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? বাট আমরা যদি তাদের এটাকে কপি করে ফেলি একদম ফুল, তাহলে আমাদের এটা কপিরাইট হবে। আমরা তো প্র্যাকটিসের উদ্দেশ্যে করতেছি। আপনাদেরকে ভাইয়া একদম এভাবে থিম ফরেস্টে দেখেন, আপনি যে প্রজেক্টটা করতেছেন এটা দেখবেন কতবার সেল হয়েছে। আমরা একদম লাইভ প্রজেক্ট করিয়ে থিম ফরেস্টে সাবমিট করে দেখাবো। আমাদের কিন্তু কাজগুলো প্রত্যেকটা কাজই হবে থিম ফরেস্ট স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছেন? আর আপনাদেরকে আমি বুটস্ট্র্যাপের মতো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক তৈরি করে দেখাবো ইন ফিউচারে, ভবিষ্যতে, যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি হয়তো ক্লায়েন্টস এর ওয়েবসাইট যখন ডিজাইন করবেন তখন ক্লায়েন্টস বলবে যে আমি চাচ্ছি না সিএসএস ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ব্যবহার করতে, আপনি আপনার মতো করে ডিজাইন করে দেন। তো ওই যে কোনো ডিজাইন যেন আপনি আপনার নিজের তৈরি করা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক থাকবে, নিজের তৈরি করা একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজটা আপনি ব্যবহার করে যে কোনো ডিজাইন রেসপন্সিভ থেকে শুরু করে সবকিছু আপনি করে ফেলতে পারবেন। এই ধরনের কিছু টেকনিক আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। তো বেশিরভাগ সময় বড় বড় কোম্পানিগুলা যারা আছে, প্রতিষ্ঠিত যারা ক্লায়েন্টস, ওরা কি করে টাকা বেশি খরচ করে এইভাবে আপনার ডিজাইন করে যে আমি কারো ফ্রেমওয়ার্ক ট্রেমওয়ার্ক ইউজ করবো না, আমারই নিজের একটা ফ্রেমওয়ার্ক থাকবে, আমার মতো করে আমার ওয়েবসাইট তুমি ডিজাইন করে দাও। তো আমরা কি প্রতিবার কি এভাবে তৈরি করব না, আমরা আপনাদেরকে এগুলা টেকনিক শিখিয়ে দেবো। আপনার এগুলা এই যে কুইক স্টার্ট প্যাকের মতো করে এগুলা থাকবে, আপনি এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন। আমাদের নিজস্ব প্লাগইনস থাকবে, ওই প্লাগইনস ব্যবহার করে আমরা ডিজাইন করব। বলেন ভাইয়া। ভাইয়া জানতে চাচ্ছি সেক্ষেত্রে মানে ক্লায়েন্ট আমাদেরকে কি বলতে পারে যে মানে কোন একটা ডিজাইন কোন একটা দেওয়া ওনারা আমাদেরকে দিয়ে দিবে? ক্লায়েন্টস আমাদেরকে কি করবে, আমরা তো এখন যেটা করতেছি এই ওয়েবসাইট থেকে দেখে হুবহু নকল করতেছি, কেন? আমি এটাকে প্র্যাকটিস করতেছি। বাট ক্লায়েন্টস কি করবে, আপনাকে এই ধরনের একটা ওয়েবসাইটের ডিজাইন দিয়ে দিবে, মানে একটা ইমেজ ফাইল দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? আপনাকে ইমেজ দিয়ে বলবে এই ইমেজের মতো করে তুমি ডিজাইনটা করো, অথবা আপনাকে পিএইচডি ফাইল দিবে। পিএইচডি ফাইল এখন বুঝতে পারবেন না, ফটোশপ ডকুমেন্টস, একটা পিএইচডি ফাইল দেওয়া থাকবে যেখানে আমাদের আপনার ওয়েবসাইটের ডিজাইনটা থাকবে, সেই ডিজাইনটা দেখে দেখে আপনি ওয়েবসাইট ডিজাইন করে ফেলবেন। এবং এমনও হতে পারে, আমি আপনাদেরকে একটা শর্ট একটা টেকনিক দেখাচ্ছি। আমার কিছু ওয়েবসাইট আছে, বিশেষ করে আমরা যখন টিমে কাজ করি, আমাদের টিমের মধ্যে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের এইরকম মনে করেন 1000-এর উপরে ডিজাইন আছে। আমাদের মনে করেন এডুকেশন ওয়েবসাইট মিনিমাম 50টা ডিজাইন আমাদের তৈরি করা আছে। আবার আমাদের ই কমার্স ওয়েবসাইট মিনিমাম 10, 15, 20টা 50টা ডিজাইন আছে। তা আমাদের কাছে যখন কোনো ডিজাইনার বা ডেভেলপার, কোনো ক্লায়েন্ট আইসা বলে আমি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করব, কাপড় বিক্রেতা যেমন কাপড়ের ডিজাইন আপনাকে দেখায়, তখন আমরা কি করি, তাকে আমার তৈরি করা যে ই কমার্স ওয়েবসাইট গুলো আছে এগুলো আমরা তাদেরকে দিয়ে দিই। হ্যাঁ নাও ভাইয়া তুমি এই ডিজাইন গুলা দেখো, যদি তোমার এখানে ভালো লাগে তুমি যেটা পছন্দ করবা। তো আমাদের কাছে এমন এমন কিছু কালেকশন ডিজাইন আছে যেগুলো আমরা ক্লায়েন্টসকে দেখালে সে পছন্দ করে ফেলে, বুঝতে পেরেছেন? পছন্দ করে ফেলে, এবং আমাদেরকে নতুন করে ডিজাইন করতে হয় না, আমরা মোটা অঙ্কের টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে ফেলে। তো এখানের মধ্যে আপনারা আছেন কতজন? 70 জন আছেন, 70 থেকে 100 জন আছেন। সবাই জয়েন করতে পারেনি, অনেকেই মেসেজ দিয়েছে যে ভাইয়া আজকে জয়েন করতে পারবো না, এক্সাম আছে, ক্লাস আছে, এসে হিবিজিবি সমস্যা। এই 100 জন যদি 100টা ওয়েবসাইট ডিজাইন করেন এবং আপনাদের একটা পোর্টফোলিও সাইট থাকে, এবং প্রত্যেকে যদি এই পোর্টফোলিওটাকে ইউজ করেন আপনার প্র্যাকটিক্যাল কাজে, বলেন আপনি কি আর পিছনে ফিরে তাকাইতে হবে? হবে না। একটা কথা আছে না, হারে জিতি নাহিলাজ, সবাই মিলে করি কাজ। তো আমি আপনাদেরকে যেটা করব, এক সময় আপনাদেরকে টিম করে দিব, এবং আপনাদেরকে টিম করে আপনাদের জন্য মার্কেটপ্লেস অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু আমি রেডি করে দিব। আপনাদের কাজ হচ্ছে শুধু কাজ করা, ইনকাম সোর্স নিয়ে চিন্তা করতে হবে না। আপনাদের ইনকাম সোর্স করা, আপনাদের পকেট মোটা করা, পকেট ভারী করা, আপনাদের ওই যে টাকা পয়সার ব্যবস্থা করার দায়িত্ব এটা আমার, আমি এটা নিয়ে কাজ করব। আপনাদের কাজ হচ্ছে শুধু শিখে যাওয়া।
যদি আপনি ভালো করে শিখতে পারেন এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, আমি জীবন ভাইয়ের পিছনে ঘুরতে হবে না, আপনি নিজে দেখবেন আপনি ইনকাম সোর্স খুঁজে বের করতে পারবেন। তবে আমি এটা নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের ইনকাম সোর্সের ব্যবস্থা আমরাই করে দিব যখন আপনি নিজের স্কিল নিজে ডেভেলপ করে ফেলবেন। আপনার জন্য জব দেখা থেকে শুরু করে ভাইয়া তৈরি করা থেকে শুরু করে সবকিছু আমরাই করব। বুঝতে পেরেছেন ভাইয়া? জি, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি হচ্ছে গিয়ে আমার ভার্সিটিতে ক্লাস সরি এক্সাম থাকার কারণে আমি বাকি ক্লাসগুলো করতে পারি না, এটাই আমার ফার্স্ট ক্লাস। সেক্ষেত্রে আমি কি করতে পারি ভাইয়া? ভাইয়া ক্লাসের পরীক্ষা ভিডিওগুলো করার দেওয়া আছে, হ্যাঁ ক্লাসের ভিডিওগুলো দেওয়া আছে, আপনি ক্লাসের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে ফেলবেন। এবং আপনাদেরকে 3টা প্রজেক্ট করানো হচ্ছে, 2টা প্রজেক্টের ভিডিও দিয়ে দেওয়া হবে আর একটা প্রজেক্ট লাইভ করাচ্ছি। এভাবে 3টা প্রজেক্টের প্র্যাকটিস আপনি করবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? তবে HTML CSS এর যে বেসিক ক্লাসগুলো হয়েছে ওইগুলা প্র্যাকটিস করেন। ওইগুলোতে যদি কোনো সমস্যা থাকে, সাপোর্ট মেন্টর 4 জন আছে, এই 4 জনকে আপনি মেসেজ দিবেন, ওনারা সর্বক্ষণ প্রস্তুত আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, একদম 24 আওয়ার্স। যে কোনো সময় আপনার প্রবলেম হবে ওনাদেরকে মেসেজ দিবেন, একজন না একজন অ্যাক্টিভ থাকবে। অ্যাডমিনে আপনি যে সাপোর্ট মেন্টরদেরকে পেয়ে যাবেন। এইবার আমরা আসি ভাইয়া একটা মিনিট, টেলিগ্রামে না সবগুলো আছে? টেলিগ্রামে আপনাদের একটা সাইবার টিম ওইখানে আমাদের অ্যাড করা হয়েছে, টেলিগ্রামও আবার ক্লাসের ভিডিওগুলো আছে মনে হয়। আপনি নাজমা আপুকে মেসেজ দিয়ে নাজমা আপু আপনাকে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এখন আমার কন্টেনারের মধ্যে প্যারাগ্রাফ নিয়েছে এবং প্যারাগ্রাফকে রিলোড করে দেখতেছে, আমার প্যারাগ্রাফ 1200 পিক্সেলের মধ্যে এসেছে। এখন বলেন আমার প্যারাগ্রাফ কি 1200 পিক্সেলের মধ্যে কি এখানে থাকবে নাকি এটা সেন্টারে চলে আসবে? এগুলোর মতো সেন্টারে থাকতে হবে না ভাইয়া? হ্যাঁ, তো ভাইয়া সেন্টারে আনার জন্য এই উইথকে বলবো যে উইথ তোমার মার্জিন উপরে এবং নিচে 0 থাকবে, ডানে বাম থেকে তুমি অটো করে মাঝখানে চলে আসো। তাহলে দেখেন আমার এটা অটো করে মাঝখানে চলে আসছে। তাইলে দেখেন আমি এখন আমার কন্টেনারের মধ্যে যত কন্টেন্ট দিব, যত ডিজাইন করব বা HTML ট্যাগ ব্যবহার করব, তাদের মতো করে আমার প্রত্যেকটা ডিজাইন মাঝখানে থাকবে, তাই না? তাই তো। এখন আমি আরেকটা কাজ করব, এই যে কন্টেইনার আছে এই কন্টেইনারকে আমি আরেকটা ডুপ্লিকেট করে ফেলি। তাকে মনে করেন ডুপ্লিকেট করে আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে কন্টেইনার ফুল। কি ব্যাপার, আমরা মিউট করে রাখবো ভাইয়া, সাউন্ড আসতেছে। এটাকে আমি দিচ্ছি তুমি হচ্ছে কন্টেইনার ফুল, FULL কন্টেইনার ফুল নামক একটি ক্লাস নিচ্ছি। ওকে বলতেছি তোমার উইথ হচ্ছে 100%। কন্টেইনার ফুলকে বলছি কত, তোমার উইথ হচ্ছে 100%। এখন দেখেন আপনার কিছু কিছু কন্টেন্ট আছে, এটা কি হচ্ছে, এটা ফুল উইথ না? ফুল উইথ কিনা? ফুল উইথ। এই দেখেন এটা হচ্ছে ফুল। তো যেগুলো আমাদের ফুল উইথ ফুল এরিয়া নিয়ে আছে এগুলাকে আমরা কন্টেইনার ফুলের মধ্যে রাখবো। এবং এটাকে যদি আমি বলে দিই তুমি হচ্ছে কন্টেইনার ফুল, তাহলে দেখবেন তার উইথ হয়ে যাবে 100%। মানে আমরা সহজ করে ফেললাম আমাদের কোডটাকে। রিলোড করেন, দেখেন সে আবার এখন ফুল স্ক্রিনে চলে আসছে। যখন আমি এখানে আমাদের কন্টেইনার দিব তখন সে কি করবে, কন্টেইনার হয়ে মাঝখানে থাকবে। এতটুকু কি আমরা আপাতত বুঝতে পেরেছি? জি ভাইয়া। চমৎকার। এইবার আমরা আমাদের ডিজাইনটাকে দেখি তো। আপনি দেখেন তো আপনার এই যে ডিজাইনটা, এই অংশটা দেখেন, আমার এই যে 1200 পিক্সেলকে কয়টা ভাগ করা হয়েছে ভাইয়া? 4টা ভাগ করা হয়েছে। তাহলে আমরা 1200 পিক্সেলকে 100% ধরি। 100% ধরলে যদি 100 কে আমরা 4 ভাগ করি কত করে হবে, কত পার্সেন্ট করে হবে? 25% হবে। এখন ভাইয়া কি করবে, এখানে আমাদের একটা ক্লাস নেম দিব, তুমি হচ্ছে কল 25, মানে আমি রিলেটেড নাম দিচ্ছি। এই কল 25 বলে যদি কল 25 কে বলি যে কল তোমার উইথ হচ্ছে 25%, তাহলে দেখেন তো আমি আমার এই কন্টেনারের ভিতরে প্যারাগ্রাফ গুলোকে একটু ছোট করে ফেলি। আমি এখানে প্যারাগ্রাফ লিখে দেখাবো নাকি ডিপ লিখে দেখবো? আচ্ছা ডিপ লিখি। ডিপ এখানে শুরু করছি, ডিপ লিখি। আমরা এগুলাকে তো অবশ্যই আপনাদেরকে বলছি যে ডিভাইডার মানে কি, আমরা এটাকে 4টা ডিপে ভাগ করে ফেলছি, তাই না? এগুলো হচ্ছে ডিপ, এক একটা হচ্ছে ডিপ। ডিপ নিয়ে যখন আলোচনা করছি তখন বুঝাইছে।
তো আমি আমার এই ডিপকে বলতেছি ডিপ তোমার উইথ হচ্ছে, এখন আপনি একটু রিলোড দিয়ে দেখেন আগে, রিলোড দেওয়ার পর দেখবেন আপনার প্যারাগ্রাফটা ফুল এরিয়া নিয়ে আছে। আমি আমার ডিপকে বলতেছি ডিপ তোমার ক্লাস হচ্ছে, তোমার ক্লাস হ্যাঁ কল 25। যারা আমাদের ওই ক্লাসগুলো দেখেছেন ওনারা ভালো বুঝতে পারবেন। ওকে বলে দিচ্ছি তোমার ক্লাস হচ্ছে কল 25, কন্ট্রোল এস দিয়েছি এবং রিলোড করে দেখেন, এই যে দেখেন 25% হয়েছে কিনা, হয়েছে। মানে আমার ওই যে 100% কে সে 4 ভাগের 1 ভাগ করে ফেলছে। এটাকে ভাইয়া ডুপ্লিকেট করি, এই কল 25 কটা নিচ্ছি, 4টা নিচ্ছি, ডুপ্লিকেট 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 4টা নিচ্ছি এবং রিলোড করে দেখেন 4টা কি আমার নিচে নিচে চলে আসছে না? জি ভাইয়া। নিচে নিচে চলে আসছে ভাইয়া। এটাকে বলে দিচ্ছি তুমি পাশাপাশি আসবা, মানে ফ্লোট লেফট করে দিলাম তোমাকে, এতে করে দেখবেন আমার প্যারাগ্রাফ গুলা পাশাপাশি 4টা চলে আসছে। দেখেন তো পাশাপাশি 4টা হয়েছে কিনা। আচ্ছা একটা প্যারাগ্রাফ আমি বেশি নিচ্ছি এই জন্য 5টা হয়ে গেছে। দেখেন তো ভাইয়া 4টা ভাগে বিভক্ত হয়েছে কিনা। এখন আমি যদি আমার এই সেকশনটা করতে যাই আমাকে আর সিএসএস করতে হবে। আমি যদি কল 25 করে 4টা ডিপ নিয়ে এবং 4টা ডিপের ভিতরে একটা ইমেজ নেই, একটা হেডিং নেই এবং একটা স্প্যানের মধ্যে 6 কোর্সেস নেই, তাহলে তো আমার এই সেকশনটা ডিজাইন হয়ে যাবে। সহজ না? একদম সহজ। আবার দেখেন আপনি আরো আছে 4টা সেকশন নাই। এখন আমরা যদি 3টা ভাগ করতে চাই, যদি 3টা ভাগ করতে চাই এখানের মধ্যে আমরা একটা কাজ করবো। দেখেন এগুলো একদম কাছাকাছি চলে আসছে। আমরা এগুলোর মধ্যে দেখেন আপনি প্রত্যেকটা সেকশনের মাঝখানে 30 পিক্সেল করে একটা স্পেস দেওয়া আছে না ভাইয়া? 30 পিক্সেল করে একটা স্পেস দেওয়া আছে। এখানে আসেন, এই যে 30 পিক্সেল করে একটা স্পেস দেওয়া আছে। আমরা কি করব, এই যে আমার কলের মধ্যে বলবো তো এই যে কল তোমার একটা প্যাডিং পাবা, ওই প্যাডিংটা উপরে নিচে 0, ডানে বামে 25 পিক্সেল, সরি ডানে বামে 15 পিক্সেল। 15 পিক্সেল করা হলে কি হচ্ছে, ও কি করবে দেখেন ডানে বামে 15 পিক্সেল করে ছেড়ে দিয়ে এই যে স্পেস পেয়ে গেছে। আচ্ছা আমরা ফ্লোট 25 দিয়েছি এবং ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং দিয়েছি ডানে বামে 0। আমরা এটাকে একটু কন্ট্রোল 0 দিই। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এগুলা নিচে চলে আসছে। একটা নিচে আসার পিছনে একটা তো অবশ্যই কারণ আছে। আসলোটা কেন? এটা আসার কারণটা হচ্ছে আপনি এভাবে কল 25 দিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনার কন্টেন্ট দেখবেন নিচে চলে আসছে। এগুলাকে আমরা উপরে রাখার জন্য, পাশাপাশি রাখার জন্য আমরা এখানের মধ্যে একটা সিএসএস অ্যাপ্লাই করব, বক্স সাইজিং, SIZING, বক্স সাইজিং বর্ডার বক্স, BOX। বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার পর আপনি রিলোড করে দেখেন তো পাশাপাশি চলে আসছে কিনা। হ্যাঁ, তাইলে দেখেন আমি যখন আমার এই স্টারের মধ্যে বক্স সাইজিং বর্ডার বক্স দেই নাই তখন কি হয়েছে, আমি ফ্লোট লেফট দেওয়ার পর এবং প্যাডিং ব্যবহার করার পর আমার কন্টেন্ট গুলা একটা নিচে চলে আসছে। 4টা না থেকে কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে। যখনই ভাইয়া এখানের মধ্যে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়েছি, এই বক্স সাইজিং বর্ডার বক্স মানে তুমি কি করবা, প্রত্যেকটা তো এক একটা বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে আমি ডিটেইলস ক্লাস পরে করাবো। প্রত্যেকটা কিন্তু আমার এক একটা বক্স। এই প্রত্যেকটা বক্সকে আমি যখন বলে দিয়েছি বক্স সাইজিং বর্ডার বক্স, তাইলে সে কি করছে, এই যে বক্স বক্স করে পাশাপাশি রয়েছে। এখন আপনি যতটাই বক্স করেন না কেন কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? বক্স সাইজিং দিয়ে আমি যদি ফ্লোট লেফটটা কেটে দেই তাইলে কি এইরকমই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? ফ্লোট লেফট অবশ্যই দিতে হবে। ফ্লোট লেফট দিলেই তো সে পাশাপাশি আসবে, বাট আমাকে বক্স সাইজিং বর্ডার বক্স শব্দটা ব্যবহার করতে হবে, তাইলে আমার ওই যে 100%টা পাবে ঠিক মতো। বুঝতে পেরেছি আমরা বক্স সাইজিং বর্ডার বক্সের ব্যবহারটা? জি ভাইয়া। ওকে ভাইয়া, এখন আমরা এই কল 25 নিছি। এখন যদি আমি 3টা ভাগ করতে চাই তাহলে আমাকে কল কত নিতে হবে বলেন তো? 100 কে কত ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। 100 কে 3 ভাগ করলে কত হয়? 33.33%। হ্যাঁ, আমি দিচ্ছি কল 33 এবং এখানে পার্সেন্ট দিয়ে দিচ্ছি 33.33%। এইবার ভাইয়া কি করব, এখানে রিলোড করি, এখানে তো পরিবর্তন দেখতে পারবো না। আমি আমার এই ডিপটাকে ডুপ্লিকেট করি
ডুপ্লিকেট করে তিনটা নিয়ে ফেলি, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, এবং এখানের মধ্যে আমরা কি দিব বলেন তো, কল 33, কল 33, কল 33, তাহলে দেখবেন সে তিনটা ভাগ হয়ে গেছে। রিলোড করি, দেখেন তিনটা পার্ট কল 33 করে হয়েছে কিনা। তাহলে ভাইয়া যদি এই সেকশনটা করতে যাই, কল 33 ডিবের মধ্যে গিয়ে আমি আমার এখানে প্যারাগ্রাফের পরিবর্তে যদি একটা ইমেজ দেই এবং একটা এরকম একটা নাম্বার দেই, একটা হেডিং নেই, স্টার দেই এবং এটা দেই, তাহলে দেখেন আমার 3 ভাগ করে এটা অটোমেটিকলি জায়গা করে নিবে কিনা, জায়গা করে নিয়ে যাবে। তাহলে দেখেন আপনার কোড কিন্তু অনেক কমে যাচ্ছে। আপনি একবার এটা ব্যবহার করতেছেন, পুরাটা ওয়েবসাইট আপনি খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারতেছেন। এই সেকশনটা আমরা খুব ইজিলি 25 দিয়ে করে ফেলতে পারবো। বিষয়টা কি বুঝাইতে পারতেছি ভাইয়া? এরপরও আমাদের ওয়েবসাইটের মধ্যে আরো কতগুলো সেকশন থাকতে পারে, আমরা দেখি তো আমাদের এখানের মধ্যে আর কি আছে। এই ওয়েবসাইটটা আমরা যখন এটা দেখতেছি, আমি দেখতেছি এটাকে যদি আমি 20% ধরি, এই সেকশনটাকে 20% ধরি, এবং দেখেন 20 কত পার্সেন্ট, 40, তাহলে মাঝখানে আমি কত পার্সেন্ট ধরতে পারি, 60%, 60। তাহলে আমি 20% এবং 60% একটা ডিপ নিয়ে যাই, এটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি, ওহো হ্যাঁ এটাকে দিচ্ছি তুমি হচ্ছে 20%। আপনারা একটু সোজা সিরিয়াল করে নিয়েন, ঠিক আছে ভাইয়া? তো মাঝখান দিয়ে যে 25-এর পর 33, আবার এখানে 20 নিচ্ছি, আপনার 20 দিবেন সবার উপরে, মানে সুন্দর করে একটু সাজায় গোছায় নেবেন 20%। ভাইয়া এইগুলা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? কল 33, কল 20, কল দিয়ে আমি কলাম বুঝাচ্ছি, কলাম একটা ক্লাস নেম মানে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার মানে এটা কি, মানে নাম্বারটা যে দিচ্ছেন, নাম্বারটা দিচ্ছি যেন আমি সহজে এটাকে বুঝতে পারি যে আমার কল 60 মানে আমি 60% ভাগ করে ফেলতে পারবো। যেমন ভাইয়া এটাকে ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট করি 1 2 3, এই যে আমাদের এই সেকশনটা করতে হলে প্রথমে কত পার্সেন্ট নেওয়া লাগবে, 20%, কল 20, তারপর কত নেওয়া লাগবে, কল 60, তারপর কত নেওয়া লাগবে, কল 20। আমি একটা অনুমান করে ভাগ করছি। একে আমি বলে দেই যে তুমি হচ্ছ কল 20, তুমি হচ্ছে কল 60 এবং তুমি হচ্ছে কল 20। তাহলে দেখেন আমার এই সেকশনটার জন্য আমার যে ডিজাইন করা লাগতো এটা দেখেন হয়ে গেছে কিনা। 20 তে এখানের মধ্যে লগোটা রাখবো, এখানের মধ্যে আমি আমার বাটনটাকে রাখবো, এখানের মধ্যে আমি আমার মেনুটাকে রাখবো, ডিজাইন হয়ে গেছে। বুঝতে পেরেছি আমরা কেন এভাবে মার্কআপটা করতেছি? জি ভাইয়া, আমরা আমাদের কোডটাকে খুব ইজি করে ফেলতেছি। এবং আমরা আরো কিছু সেকশন আমরা এভাবে তৈরি, যেমন আমার এটা হচ্ছে কল 50, এখানে 50% মধ্যে আমরা কি করবো, ইমেজটাকে রাখবো, আর 50% মধ্যে আমরা আমাদের টেক্সটটাকে রাখবো। তো ভাগ করে ফেলি, একটা কল 50 নিয়ে যাই, এটা হচ্ছে কল 50 এবং তুমি হচ্ছে 50%। রিলোড করেন, আচ্ছা রিলোড করার আগে আমি আগে টেক্সট নিয়ে ফেলি, ওকে ডুপ্লিকেট করে ডুপ্লিকেট, তোমাকে বলতেছি তুমি 50, তুমি হলা 50। আপনারা এখন তো ভাইয়া কলের ব্যবহারটা বুঝাচ্ছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ওই যে ওই ব্যাচের ভিডিওগুলো সহ দেখবেন, তাহলে দেখেন একটা ভিডিও আপনি 3 বার দেখা হচ্ছে, 3টা প্রজেক্ট যখন ওইগুলো দেখে আপনারা প্রজেক্টের মধ্যে হাত দিয়ে ফেলবেন, প্রজেক্ট করা শুরু করবেন, দেখবেন আপনি তখন বুঝতে পারবেন। আমার বিশ্বাস আমার এই ওয়েবসাইটে পুরাটা করানো লাগবে না যদি আপনি ওই 3টা প্রজেক্ট 3টা ভিডিও দেখে প্র্যাকটিস শুরু করে দেন। যে পরবর্তী ক্লাসের আগে ওই ভিডিওগুলো দিয়ে দিন, ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে ভাই আপলোড করে রাখছে, মানে লেআউট, হ্যাঁ লেআউটের ভিডিওগুলো সার্চ দিব ভাইয়া, আপনি W3 কোডেস লিখে সার্চ করেন ভাইয়া, আবার লিংক দিয়ে দিব, এই যে এটা লিখবেন। আমাদের তো সাবস্ক্রাইবার নাই ইউটিউব www.https://youtube.com/w3codeapps। আসলে ইউটিউব থেকে আমরা কোনো প্ল্যান নাই, 207 জন মাত্র সাবস্ক্রাইবার। এখানের মধ্যে আপনি গেলে 2টা প্লেলিস্ট পেয়ে যাবেন, 3টা প্লেলিস্ট। ও আচ্ছা, 2টা প্লেলিস্ট। আপনারা 2টাই প্র্যাকটিস করবেন, আপনি 7টাও শুরু করবেন, 8ও শুরু করবেন। 7 এর মধ্যে আমি দেখেন 3টা, এই যে 3 দেখেন আপনার এখানের মধ্যে এই যে এই লেআউটটা আমি করে দেখাইছি, বুঝতে পেরেছেন? তাদেরও কিন্তু এখনো শেষ হয়নি, আপনাদের ক্লাসগুলোই ওনাদেরকে করাইছে। আবার 7-এ আসেন, 8-এ আসেন, 8-ও কিন্তু ভাইয়া আরেকটা প্রজেক্ট করাইছি,
এই যে এইটার মধ্যে এই প্রজেক্টটা করাচ্ছে, চমৎকার একটা প্রজেক্ট। ব্যাস পার্ট 1 আমাদের পার্ট 2 হলো ব্যাস 8 এর, আর পার্ট 3 আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি কিভাবে শুরু করবেন, আপনি প্রথমে ব্যাচ 8 শুরু করেন অথবা ব্যাচ 7, যে কোনো একটা ব্যাচ ধরে আপনি প্র্যাকটিসটা শুরু করেন। ভাইয়া তো আজকে ক্লাস ব্যাচ করাইছে। 7 এর ভিডিও কোনটা? 7 লেখা আছে, প্লেলিস্ট লেখা আছে, প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন যে ব্যাচ 7 ব্যাচ 8, যে কোনো একটা প্লেলিস্ট ধরে প্র্যাকটিসটা 3টা ক্লাস প্র্যাকটিস করে ফেলেন, আবার 3টা ক্লাস প্র্যাকটিস করে ফেলেন। আমি চাই পরবর্তী ক্লাসের মধ্যে আপনি এগুলো সম্পন্ন করে ফেলবেন, তাইলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। পরবর্তী ক্লাসে ভাইয়া আপনাকে বোঝানো লাগবে না, আপনি বিরক্ত হয়ে যাবেন, ভাইয়া এত ডিটেইলস আলোচনা করার দরকার নেই, আপনি আরেকটু দ্রুত যেতে পারেন, কারণ আপনি তো প্র্যাকটিস করে ফেলছেন এবং আপনারা আমাকে বলবেন, আমি কোড করব। আশা করি সবাই প্র্যাকটিস করবেন না ভাইয়া বাসায়, ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস শুরু করবেন। যে আপনাদেরকে যেখান থেকে করাচ্ছি এখান থেকে ওইখানের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে। আমি আর কল ভাগাভাগি করতেছি না, আমরা এখন আমাদের কাজে চলে যাই। আমরা কি গ্রিডের বিষয়টা বা এই কলের বিষয়টা কি বুঝতে পেরেছি? কেন এই কলগুলো নিয়ে বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এখানের মধ্যে আপনার আরো কিছু সন্দেহ থেকে যায়। সন্দেহ থেকে যায় হচ্ছে অনেক সময় দেখা যায় এই কন্টেন্ট গুলা উপরে বা নিচে। ও আরেকটা বিষয় দেখাই ভাইয়া, যদি এখানে আমাদের কন্টেনারের পরিবর্তে কন্টেনার ফুল দিতাম, তাইলে দেখেন আপনার কন্টেন্ট গুলা ফুল স্ক্রিনের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? একদম শর্টকাট কোড। আমি কন্টেনার রাখতেছি। দুঃখের বিষয় হচ্ছে আমরা এভাবে কল ব্যবহার করার পর মাঝে মধ্যে কিছু কিছু কন্টেন্ট আমরা যখন ক্লিয়ার ব্যবহার করি, ফ্লোটিং ব্যবহার করি, তখন একটা কন্টেন্টের উপরে একটা কন্টেন্ট চলে আসে। যেমন দেখেন আমি এগুলো প্রত্যেকটাতে কিন্তু ফ্লোট ব্যবহার করছি। ফ্লোট ব্যবহার করলে আমাদের একটা কন্টেন্টের উপর একটা কন্টেন্ট চলে আসতো না, মনে আছে আমরা যখন ফ্লোটিং এর ব্যবহার করছিলাম? ওই প্রবলেম গুলো থেকে বাঁচার জন্য আমরা আরেকটা ডিফল্ট সিএসএস লিখে রাখবো। একটা তো ডিফল্ট সিএসএস লিখছি, বর্ডার বক্স, বক্স সাইজিং, বর্ডার বক্স, এইরকম আরো কয়েকটা ডিফল্ট সিএসএস ব্যবহার করবো। সেটা হচ্ছে কন্টেইনার, এই কন্টেইনার ফুল, সরি কন্টেইনার ফুলকে বলবো কন্টেইনার ফুল FULL। এই সিএসএস গুলো আপনার এখন বুঝার দরকার নাই। কন্টেইনার ফুল, বিফোর, এগুলা বুঝার কোনো দরকার নাই। বিফোর, আফটার, ডুপ্লিকেট করেন। আবার আমি কন্টেইনারকে কি করে ফেলবো, বিফোর করে ফেলবো, আবার এই কন্টেইনারকে আফটার করে ফেলবো, AFTER, আফটার, এবং শেষে যে কমাটা আছে এটাকে উঠিয়ে দিয়ে। এই কোডটা আপনার বুঝার দরকার নেই, জাস্ট আপনি এটাকে লিখে রাখেন, ঠিক আছে? এবং এখানের মধ্যে আপনি লিখবেন যে তোমার কন্টেন্ট হচ্ছে ভাইয়া ব্ল্যাঙ্ক। বলেন ভাইয়া। আমরা এই লেখাগুলো কোথায় লিখবো? সিএসএস ফাইলের মধ্যে আপনি যেভাবে লিখছেন এইভাবে লিখবো? জি জি ভাইয়া, যেভাবে লিখতেছে এই যে কন্টেইনার ফুল এবং কন্টেইনারের পরে আপনি এই সিএসএসটা লিখে রাখবেন, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। কন্টেন্ট ফাঁকা দিচ্ছি এবং আমি এটা লিখবো ফার্স্টে লিখবো নাকি মাঝখানে আপনি যেভাবে লিখছেন এইভাবে? আমি যেখানে লিখেছি এখানেই লিখেন ভাইয়া। আর আগে কি ডট দিতে হবে? অবশ্যই। এই যে কন্টেইনার ফুলকে আমি বিফোর আফটার করেছি, কন্টেইনারকে বিফোর এবং আফটার করেছি, এবং ডিসপ্লে দিয়েছি টেবিল। আর এখানে আমাদের ক্লিয়ার, ওই যে ক্লিয়ার বোথ দিয়ে দিব TH। এই সিএসএসটা অ্যাপ্লাই না করলে আমরা চাইলে এখানে আমাদের পজিশন অ্যাবসলিউট লিখে রাখতে পারি। পজিশন অ্যাবসলিউট, ABS অ্যাবসলিউট, এটা না লিখলেও চলে। আপনি চাইলে এখানে আমাদের পজিশন রিলেটিভ লিখে রাখতে পারেন, বাট এটাকে আপাতত আমরা লিখতেছি না। এটা ছাড়াও আমাদের এটা আপাতত কাজ করবে। যখন আমাদের প্রবলেম ফেস করবে, আমি অন্যান্য ক্লাসের মধ্যে দেখবেন পজিশন অ্যাবসলিউট লিখি নাই, যখন আমাদের প্রবলেম হবে তখন আমরা এটা লিখবো। বাট এখন আপনি আপাতত কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে টেবিল, ক্লিয়ার বোর্ড, এগুলো যদি আপনি লিখে রাখেন, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন আপনার কোনো কন্টেন্ট আর একটা কন্টেন্টের উপর আরেকটা কন্টেন্ট আসবে না। ভাইয়া। হ্যালো ভাইয়া। ভাইয়া বলেন। এই বলছিলাম যে কন্টেইনার ফুল দিছেন, এখানে বিফোর আফটার, এখানে ডাবল কোটেশন হবে না? হ্যাঁ, আমরা চাইলে এখানে আমাদের ডাবল কোটেশন দিতে পারি। কোথায় রে দিলাম আমি? এই যে এখানে আমাদের ডাবল কোটেশন দিতে পারি, সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। কোটেশন না দিলে কাজ করবে না? না, কোটেশন অবশ্যই দিতে হবে ভাইয়া। এটা আপনি বুঝার দরকার নেই, আপনাদেরকে আমি পজিশন নিয়ে কোনো ক্লাস করাই নাই। আর পজিশন নিয়ে ক্লাস আমি ওই ক্লাসগুলোতে করাই ফেলছি, আপনারা ওইগুলো দেখলে ওইগুলোর মিনিংটা অনেকটা বুঝে যাবেন। আপনাদেরকে তো আবার করাবো পজিশনের কাজ আছে আমাদের, বাট আপনি এখন হুবহু দেখে প্র্যাকটিসটা করে ফেলেন।
কথাটাকে বুঝাইতে পেরেছি? তাইলে আমাদের ডিফল্ট সিএসএস কয় লাইন হইলো? এই যে এতটুকু হচ্ছে আমাদের ডিফল্ট সিএসএস। এখন বলেন এমন কোন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে আইকন নাই? আইকন আছে না? ফেসবুক আইকন, টুইটার আইকন, লিঙ্কডইন আইকন আছে কিনা? জি ভাইয়া। তা আমরা আমাদের কুইক স্টার্ট প্যাকের মধ্যে আইকনটা ব্যবহার করে ফেলি। আমরা চলে যাই গুগল ফন্টসে যাই, না সরি ফন্ট অসামে যাব, fontawesome.com। আমরা কোথায় যাব? স্টার্ট ফ্রিতে যাব। সবাই জানে আমরা এটা ব্যবহার করব। আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন ডাউনলোডসে যাব, তারপর চলে আসতেছি ডাউনলোড ফন্ট অসাম ফ্রি। ডাউনলোড হয়ে যাচ্ছে। স্টার্ট, দেখি কোথায় ডাউনলোড হয়েছে। সে ডাউনলোড হয়েছে অবশ্যই কমপ্রেসডে। এই যে এখানে কমপ্রেসডে যে আমরা দেখতেছি আমাদের এটা ফন্ট অসাম ডাউনলোড হয়েছে। তো ভাই এটাকে আনজিপ করে ফেলি। হ্যাঁ, আনজিপ করি। আচ্ছা, ফন্ট অসাম থেকে আমরা কি কি ফাইল ব্যবহার করব আমাদের সাইটে বলেন তো, মনে আছে? সিএসএস allmain.css। আমরা আগে ওয়েব ফন্টসটাকে কপি করে নিয়ে আসি। ওয়েব ফন্টস হচ্ছে এটা, ওকে। আবার সিএসএস থেকে আমরা allmain.css কে কপি করে এখানে রেখে দিই। বাট আমরা allmain.css টাকে একটা রিনেম করে ফেলবো। রিনেম করে বলতেছি তুমি fontawesome.main.css কি দিব? fontawesome.main.css। কারণ আমার তো এরকম সিএসএস ফাইল অনেক থাকতে পারে, আমি আমার এটাকে রিনেম করে ফেলবো। বাট কাজ শেষ। এইবার আপনি আসেন, একটা আইকন ব্যবহার করেন। আমি ব্যবহার করতেছি ফেসবুক আইকন নিতে চাচ্ছি। ফেসবুক আইকন, ফেসবুক কোথায়? সাইট খুব স্লো। এই যে কপি করেন। আমি এগুলা সব কেটে দিই এখন। হ্যাঁ, আমার তো এগুলা নিয়ে আর কাজ করার দরকার নাই, এগুলো সব মুছে দেই। এই যে এখানের মধ্যে আমি আমার ফেসবুক আইকনটাকে রাখলাম। রিলোড করি, আমার এটা কি আসবে এখন? আসবে না। আসবে না, কারণ আমি এটা লিংক করি নাই। আচ্ছা, লিংকটাকে আমরা আমাদের style.css এর উপরে করব নাকি নিচে করব? উপরে করব। এই যে fontawesome AWESOME fontawesome.main.css বানান যেন ভুল না হয়। আপনি যে নাম দিয়েছেন এটা fontawesome FONT। এখন আশা করি আসবে। ভাইয়া আপনি দুইটা ডট দিবেন। আচ্ছা, এখানেও কি দুইটা ডট দিছে? ও আচ্ছা, আরেকটা ডট দিয়ে ফেলছে। কন্ট্রোল এস দিচ্ছি, রিলোড করি। এখানে কোনো ভুল করা যাবে না। দেখেন ফেসবুক আইকনটা আমার চলে এসেছে। ঠিক আছে, তো আমার বড় ছোট কিভাবে করে? আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ধরে মাউসের স্ক্রলটাকে আমি ঘুরাই আর কি, বুঝতে পেরেছেন? তাইলে আমার এটা বড় ছোট হয়। আচ্ছা, আমি এখন ফেসবুক আইকনের কাজ করে ফেলছি। মোটামুটি আমার সাইট শেষ, সাইটের কোড শেষ করে ফেলছি। এখানের মধ্যে আমি একটা কমেন্টস করে দিই যে আমি এখান থেকে আমি আমার সাইটের সিএসএস লিখবো। একটু সমান দিচ্ছি, আবার সমান এবং স্টার। এটা এখানে আমি একটা কমেন্টস করে রাখি। এখানে মধ্যে বলতেছি যে আমি এখানে সাইট সিএসএস, সাইট সিএসএস মানে আমি আমার নিজের সিএসএস গুলা এখান থেকে লিখবো। আর উপরের গুলো হচ্ছে কি আমার সাইট ডিফল্ট সিএসএস। এগুলাকে কি বলা হয়? সাইট ডিফল্ট সিএসএস। মানে আমার এগুলো আমার ওয়েবসাইটের পুরাটার মধ্যে আমি ডিফল্ট ভাবে এই সিএসএস গুলা ব্যবহার করব, এই জন্য বলতেছি ডিফল্ট, DEFAULT, ডিফল্ট সিএসএস। মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এইবার আমার কাজ শেষ। এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। তোমরা ভাইয়া চলে যাও। আমার এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আমরা আমাদের কুইক স্টার্ট প্যাকটা রেডি করেছি। কেন ভাইয়া? যে আমি যদি ভাইয়া ওয়েব ফন্টস গুলো কি মানে ফন্টস কি আমার পিসিতে একবার যখন ডাউনলোড করা থাকবে তখন তো আমাকে আর প্রতিবার ডাউনলোড করতে হচ্ছে না, তাই না? না না, মানে আর প্রতিটা ডাউনলোড সাইটের করতে জন্য হবে না। প্রতিটা সাইটের জন্য তো লাগবে না, একবার ডাউনলোড করলে চলবে। এই যেমন ভাইয়া কুইক স্টার্ট প্যাক তৈরি করে ফেলছি, এটাকে কপি করেন। হ্যাঁ, এটাকে কপি করে ভাইয়া আবার এই যে পেস্ট দিচ্ছি। এটা আমাদের ইউনিভার্সিটির নাম কি? ওমেক্সো, তাই না? আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি তুমি হচ্ছ ভাইয়া ওমেক্সো। ওরে বাবা রে, আচ্ছা দেখি তো আমাদের এটা ঠিক আছে নি।
ঠিক আছে, আমি এখন কুইক স্টার্ট প্যাক যেটা কপি করেছি ওকে বলতেছি তুমি হচ্ছে ওমেক্সো, OMEXO। তাহলে দেখেন ভাইয়া কি করছি এখানে, কি করেছি, আমাদের একটা কুইক স্টার্ট প্যাক আছে তাই না? কুইক স্টার্ট প্যাক থেকে সবসময় আমরা কি করব, কপি করে আমরা আমাদের যে নতুন প্রজেক্ট করব, নতুন প্রজেক্টের নামটাকে চেঞ্জ করে আমরা এটাতে কাজ করা শুরু করব। আমাদের ভাইয়া কুইক স্টার্ট প্যাকটা সবসময় থেকে যাবে। বলেন ভাইয়া। আমরাও কি কুইক স্টার্ট প্যাক নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখবো? জি, আপনারও একটা ফোল্ডার তৈরি করে ফেলবেন, কারণ আপনাকে তো প্রতিবার বারবার আপনাকে এই যে সিএসএস গুলা লিখা লাগবে তাই না? তো যেন একবার তৈরি করে রাখলে আপনি এটাকে কপি করে করে আপনি কি করবেন, কাজ করে ফেলবেন। এখন আবার ভাইয়া কি করতেছি, এটাকে রাইট বাটন ক্লিক করে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতেছি। ইনশাআল্লাহ আমরা আর দুই একটা ক্লাস পোর্ট থেকে ভিএস কোডে মুভ করব, তখন আর আপনাদের আর কষ্ট হবে না, এভাবে অন করতে আর কষ্ট হবে না। এই যে style.css কে আমি ওপেন করতেছি আবার নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন আমরা এখানে গুগল ফন্টস কেন লিংক করলাম না? গুগল ফন্টস আমাদের যখন যে ফন্টস দরকার, আপনি যে প্রজেক্টগুলো করবেন প্রত্যেক প্রজেক্টে কি আমার সেম গুগল ফন্টস থাকবে? থাকবে না। সো ভাইয়া প্রজেক্ট করার সময় আমার গুগল ফন্টসটাকে লিংক করব, বাট প্রত্যেকটা সাইটের জন্য আমার এই ডিফল্ট সিএসএস গুলো লাগবে। তবে আমি সাইটটাকে ভিজিট করে আগে দেখব আমার কোন কোন কলাম লাগবে, কোনটা কোনটা লাগবে না। কল যদি আরো নেওয়া লাগে আপনি নিবেন, আর যদি নেওয়া না লাগে আপনি এগুলোকে বাদ দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন আমরা কুইক স্টার্ট প্যাক তৈরি করেছি, এবং কুইক স্টার্ট প্যাকটাকে আমি ওমেক্সো একটা নতুন করে কপি করে নিয়েছি, এটাকে এখন আবার রান করেছি। এখন আমরা আমাদের এটাকে অন করি। এইবার আমাদের কাজ হচ্ছে আমাদের সাইটের জন্য গুগল ফন্টস নেওয়া। এখানের মধ্যে আমরা কয়টা ফন্টস ব্যবহার করেছি আমাদের এই ওয়েবসাইটে? দুইটা। একটা হচ্ছে রাজধানী ফন্টস, আরেকটা হচ্ছে রুবিক ফন্টস। আমরা রাজধানী ফন্টস ব্যবহার করছি, তারা কি কি, মিডিয়াম, সেমি বোল্ড এবং বোল্ড। মিডিয়াম, সেমি বোল্ড এবং বোল্ড। আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন, দেখেন দেখাচ্ছে কিনা বোল্ড ফন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে সেমি বোল্ড, এরপর এটা হচ্ছে সেমি বোল্ড। আমরা দেখবো ওয়েবসাইটের মধ্যে, তো আমার এত কষ্ট করে দেখার দরকার নেই, আমি তো উপরে দেখে ফেলতে পারতেছি যে রাজধানী ফন্টস কি কি নেওয়া হয়েছে, মিডিয়াম, সেমি বোল্ড এবং বোল্ড। আবার রুবিক ফন্টও দেখার দরকার নাই, রুবিক ফন্ট হিসেবে নেওয়া হয়েছে শুধু লাইট ফন্টটা। এই যে রুবিক হিসেবে শুধু লাইট ফন্টটাকে নেওয়া হয়েছে। তো আমরা চলে যাব ফায়ারফক্সে পাওয়া যাবে। জি ভাইয়া, এক্সটেনশনগুলোকে ফায়ারফক্স ইউজ করা যাবে। ফায়ারফক্স ইউজ করা যাবে। ফায়ারফক্স আবার এই এক্সটেনশন লিখে সার্চ করলে অন্য এক্সটেনশন পেতে পারেন আপনি। তবে ভাইয়া পরামর্শ দিব আমরা গুগল ক্রোমে কাজ করব, কারণ আমাদের এই কোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গুগল ক্রোমটাই ব্যবহার করব। আমার কাছে ভালো লাগে গুগল ক্রোম, ফায়ারফক্সকে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ঠিক আছে, অনেকের কাছে ভালো লাগতে পারে, গুগল ক্রোমটাই আমার কাছে বেস্ট। ঠিক আছে, আপনি ট্রাই করতে পারেন। আমি যাচ্ছি কোথায়, ফন্ট অসামে, সরি এই যে গুগল ফন্টস ব্যবহার করো, GWGL, গুগল ফন্টস, FONTS ফন্টস। এই যে এখানে লিখে সার্চ করি, প্রথম লিঙ্কটাতে যাব fonts.google.com সাইটে চলে আসছে, এবং আমাদের ফন্টসের নাম হচ্ছে রাজধানী, RAJDHANI, রাজধানী। দেখেন তো রাজধানী ফন্টটা চলে আসছে কিনা, আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করি, রাজধানী ফন্টসে ক্লিক করছি, আসছে কিনা, এসেছে। আমাকে কোন কোন ফন্টস নিতে হবে, মিডিয়াম, সেমি বোল্ড এবং বোল্ড। তবে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি ডিফল্ট ভাবে এই রেগুলার ফন্টসটা আপনাকে নিতেই হবে, বাধ্যতামূলক। যেমন আমাদের এখানে শুধু কি বলছে লাইট, বাট আমরা তারপরে কি করব, কি নিয়ে রাখবো, রেগুলার ফন্টসটা নিয়ে রাখবো। এটা আমাদের জন্য গুড প্র্যাকটিস, আর এটাকে আপনাকে নিতেই হবে। আমি রেগুলারে ক্লিক করতেছি, অ্যাড হইছে কিনা এখানে। রেগুলারটা আমরা কোথায় ইউজ করব? রেগুলারটা আমরা ডিফল্ট ভাবে নিয়ে রাখবো, মানে আমরা রেগুলারটা নিয়ে রাখবো, যখন আমরা ফন্ট ওয়েটস ব্যবহার করব না তখন আমাদের এটা রেগুলার ফন্টসটা পেয়ে যাবে। বুঝতে পেরেছি? রেগুলার অ্যাড হয়েছে কিনা দেখেন তো, রাজধানী রেগুলার ফন্টসটা অ্যাড হয়েছে এখানে, এই যে এখানে অ্যাড হয়েছে। তারপর আমরা মিডিয়াম অ্যাড করব, এই যে এখানে ক্লিক করি। তারপর আমরা সেমি বোল্ড অ্যাড করব, এই যে সেমি বোল্ড। তারপর আমরা দেখতেছি এখানে আমাদের বোল্ডও তারা ব্যবহার করছে। আমরা এখানে আমাদের বোল্ড কোনটা, এই যে বোল্ড হচ্ছে 700। আমরা দেখে রাখি, আমরা যখন রেগুলার দেখতেছি তখন ফন্ট ওয়েট কত, 400। মিডিয়াম যখন ব্যবহার করতেছি তখন ফন্ট ওয়েট হচ্ছে 500। সেমি বোল্ড যখন ইউজ করতেছি তখন ফন্ট ওয়েট হচ্ছে 600।
আর বোল্ড যখন ইউজ করতেছি তখন ফন্ট ওয়েট হচ্ছে 700। দেখেন এই ফন্ট গুলো ইউজ করে ফেলছেন। আপনি যদি ভুলে মনে করেন লাইট ইউজ করে ফেলছেন, তাইলে দেখেন লাইট এখানে ইউজ হয়েছে না, আমি এই যে মাইনাসে ক্লিক করলে লাইটটা আবার চলে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা ফন্টস। আরেকটা ফন্টস হচ্ছে আমাদের, আপনারা কিন্তু ওই ক্লাসের ভিডিওগুলো সহ দেখলে আপনি বুঝতে পারবেন আরো ডিটেলস। আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, যতটুকু বোঝানো দরকার ততটুকু বোঝাচ্ছি। আরেকটা ফন্টসের নাম কি? রুবিক, তাই না? RUBIK, রুবিক। দেখেন রুবিক ফন্ট চলে আসছে। কত ভয়ঙ্কর ফন্টস রে ভাই, এটা মনে নতুন আসছে, এটা আমি আগে দেখি নাই। রুবিক ক্লিক করে, রুবিক থেকে তারা কি ব্যবহার করছে? লাইট। ক্লিক করেন তো দেখেন তো রুবিক নামক একটা ফন্টস, রাজধানী আছে, রাজধানীর পাশে রুবিক একটা ফন্টস চলে আসছে। রুবিক একটা ফন্টস চলে আসছে। রেগুলার নিব। হ্যাঁ, লাইট অ্যাড করলাম, তারপর হচ্ছে ভাইয়া কি? রুবিক রেগুলার। রেগুলারটাও আমরা অ্যাড করে রাখবো। তাহলে দেখেন আপনার দুইটা ফন্টস অ্যাড হয়ে গেছে। আপনি যদি ফন্টস গুলোকে বাদ দিতে চান, এই যে মাইনাসে ক্লিক করবেন অথবা রিমুভ অলে ক্লিক করবেন, সব রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আমি রিমুভ করে দেখাচ্ছি না। আমরা আমাদের এই গুগল ফন্টসটাকে চাইলে আমরা লিংক হিসেবে ব্যবহার করতে পারি, অথবা আমরা এই ইম্পোর্টের মধ্যে স্টাইল ফাইলের মধ্যে চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তবে গুড প্র্যাকটিস কোনটা? গুড প্র্যাকটিস হচ্ছে আপনি অবশ্যই ইম্পোর্ট করবেন। কি করবেন? ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে যে স্টাইল ট্যাগের মধ্যে যে এই যে ইম্পোর্ট যেটুকু আছে, এতটুকু দেখেন আমি মার্ক করছি, কিন্তু এতটুকু কপি করবো। আমরা স্টাইল ট্যাগটাকে কপি করব না, এটাকে কপি করে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে উপরে রাখতে পারি। আমি আপাতত এখানে দিচ্ছি। আপনি চাইলে এটাকে উপরে এখানের মধ্যে একদম প্রথমে এখানে দিয়ে দিতে পারেন যে এটা হচ্ছে আমার গুগল ফন্টস। এটা কি? এটা হলো আমার গুগল ফন্টস। আমি এক্স করলাম। চাইলে আমরা এই যে স্টারের পর এইখানেও আমরা দিয়ে দিতে পারি উনি হচ্ছেন আমার গুগল ফন্টস। আমি চাইলে একটা কমেন্টস করে রাখতে পারি যে এটা হচ্ছে গুগল ফন্টস, এই যে কপি করে ফেলেন এবং বলে দেন যে তুমি হচ্ছে ভাইয়া গুগল ফন্টস। এটাকে এত হাইলাইট করে কমেন্টস করার দরকার নাই। ওকে বলতেছি তুমি হলা গুগল ফন্টস, GWGL গুগল ফন্টস, FONTS গুগল ফন্টস। দেখেন তো এখানে আমাদের রুবিক আসছে কিনা, এই যে রাজধানীও আসছে, আবার এখানে আমাদের রুবিকও আসছে। গুগল ফন্টস সেট করে ফেলছে। ভাইয়া এইটা কেমনে করছেন আবার একটু যদি দেখাই দিতেন। কোনটা ভাইয়া? এটাকে কিভাবে আনছে? এটা এই যে ভাইয়া এখানে আমাদের ইম্পোর্টে ক্লিক করে এইটাকে কপি করে তারপর আমি এখানে আমাদের পেস্ট করে দিছি। এরপর আপনি আরেকটা টেকনিক করবেন। দেখেন রাজধানী ফন্টস ব্যবহার করতে হলে আপনাকে এই রাজধানী দিতে হবে, রুবিক ফন্টস ব্যবহার করতে হলে এটা ব্যবহার করতে হবে। আমি এখান থেকে কপি করতেছি, Ctrl+C, এবং আমি এখানে আমাদের একটা কমেন্টস করে রাখবো। এই কমেন্টস এর মধ্যে আমি রেখে দিচ্ছি, এখানে আমাদের বলে দিচ্ছি আমার এই ফন্টস গুলাকে রেখে দিচ্ছি কেন। আপনাদের সবসময় মুখস্থ থাকবে না যে ফন্টস ফ্যামিলি রাজধানী সেন্সরিফ, ফন্টস ফ্যামিলি হচ্ছে রুবিক সেন্সরিফ, মনে থাকবে? থাকবে না। তো আমাদের যেখানে যে ফন্টস ব্যবহার করছি ওইখানে আমরা আমাদের এই ফন্টস ফ্যামিলিটা ব্যবহার করে ফেলবো। এইবার আপনি এখানের মধ্যে একটা পি ট্যাগ নেন, অথবা আমি একটা S1 ট্যাগ নিচ্ছি। S1 ট্যাগ নিচ্ছি এবং S1 ট্যাগকে বলতেছি হাই হাউ আর ইউ, তুমি কেমন আছো, এরকম একটা কিছু প্রশ্ন করলাম। ঠিক আছে, হাই হাউ আর ইউ। রিলোড দিয়ে দেখেন তো ভাইয়া আপনার প্যারাগ্রাফটা আসছে কিনা বা টেক্সটটা। হাই হাউ আর ইউ আসছে, বাট তার কোনো ফন্টস ফ্যামিলি আমি কি ইউজ করেছি? করি নাই। আপনি আসেন ফন্টস ফ্যামিলি ইউজ করেন। আমি S1 ট্যাগ লিখে এখন যদি বলি যে তোমার ফন্টস ফ্যামিলি হচ্ছে রাজধানী, দেখেন এই যে ইম্পোর্ট আমরা কিন্তু লিংক করে রাখছি, এটা লিংক না করলে কাজ করবে না। তোমার ফন্টস ফ্যামিলি হচ্ছে রাজধানী। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ফন্টস এর মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। রিলোড করেন তো রাজধানী ফন্টস পরিবর্তন হয়েছে কিনা এটা। জি ভাই। হ্যাঁ ভাইয়া, যদি এটাকে বলি তোমার ফন্টস ফ্যামিলি হচ্ছে রাজধানী না, তোমার ফন্টস ফ্যামিলি হচ্ছে রুবিক, দেখেন তো এটার ফন্টস ফ্যামিলি রুবিক পরিবর্তন হয়েছে কিনা। দেখেন এই যে রুবিক ফন্টস একটু গাঢ় হয়ে গেছে।
আমরা কি পারবো গুগল ফন্টস কিভাবে ব্যবহার করতে হয়? পারবো না? জি ভাই পারবো ভাইয়া। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। এখন আমাকে আর টেনশন করতে হবে না, এটাকে কেটে দেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আপনি যে কমেন্টটা করছেন, তো কমেন্টের আগে আপনি স্ল্যাশ আর স্টার দিয়ে শুরু করছেন, ওটা কেন করেন? ও আচ্ছা ভাইয়া, সিএসএস ফাইলের মধ্যে যদি আমরা কমেন্টস করি, আমাদের একটা এইভাবে একটা স্ল্যাশ দিতে হবে এবং স্টার দিতে হবে, আবার যতটুকু কমেন্ট শেষ হবে ততটুকুতে এসে আবার আমরা স্টার এবং স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে সিএসএস কমেন্টস। আমি মনে হয় আপনাদেরকে দেখাইনি এটা আগে কখনো। সিএসএস কমেন্টস আমরা এইভাবে করি। আমরা এসটিএমএল এ যেমন দেখাইছেন ভাবে ভাইয়া। দেখাইছিলাম। আচ্ছা, আমরা হ্যাঁ। এসটিএমএল এ কমেন্টস করি কিভাবে? এইভাবে এটা দিয়ে ডাবল 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 এমনি দিয়ে আবার এভাবে দিয়ে দেই, তাই না? এর ভাইয়া মাঝখানে আমরা দিই। HTML এরটা দেখাইছিলেন বাট CSS এরটা দেখান নাই। এটা হচ্ছে HTML কমেন্টস, আর CSS কমেন্টস করতে হয় এভাবে একটা স্ল্যাশ দিয়ে আমরা স্টার দিব, আবার যতটুকু কমেন্টস করেছি ততটুকুতে আবার শেষ করে স্টার দিব এবং স্ল্যাশ দিব। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে হাত দেই। সবাই তো রেডি? আশা করি সবাই রেডি ভাইয়া, আছে। হ্যাঁ ভাইয়া, আমরা কি হুবহু ওইটাই এইখানে বানাবো এমন কিছু? অবশ্যই আমরা একদম হুবহু এটাকে নকল করব। আমরা তো প্র্যাকটিস। ভাইয়া ওই লিংকটা কি দিবেন আমাদের? ও আপনাদেরকে লিংকটা দেই না এখনো, লিংকটা আপনাদেরকে কপি করে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার আপনারা আমাকে এটা দিতে হবে, না হয় আবার ক্লাস করাইতে পারবো না আমি আচ্ছা এখানে। ভাইয়া, ভাইয়া কন্ট্রোল মানে কোন ওয়েবসাইটে ঢুকে কন্ট্রোল ইউ দিয়ে ওইটার কোডটা যদি আমি কপি করে পেস্ট করে দেই তাইলে কি না, অনেক হবে না? কিছুতে আপনার কাজ করবে না, বাট আমি মনে করি আপনি হাতে কলমে ধরে ধরে একটা একটা করে করেন, কপি করে তো দিয়ে দিতে পারেন, কাজ করবে না সব। এই যে ব্যাচ 9 এর লিংকটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ওকে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতেছি হেডার কয়টা আছে দেখেন তো। এটা একটা, এটা একটা। প্রথম হেডারটাকে আমরা বলবো টপ হেডার, এটাকে বলবো সেকেন্ড হেডার। তা আমরা বলতে পারি না এটা একটা সেকশন, এটা একটা সেকশন বলতে পারি কিনা? জি ভাইয়া। এইটি একটি সেকশন বলতে পারি কিনা? আবার এইটা পুরোটাকে একটা সেকশন বলতে পারি। একটা সেকশন নিব এবং এর ভিতরে আমরা ডিপ নিয়ে নিয়ে এগুলা করে ফেলবো। আবার আসেন এখানের মধ্যে একটা সেকশন নিব, এটা হচ্ছে একটা কোর্স সেকশন, এবং কোর্স সেকশনের মধ্যে এগুলো একটা ডিপ নিয়ে আমরা সেকশনগুলো ডিজাইন করে ফেলবো। আসেন, আপনার সেকশন নামক একটা ট্যাগই আছে, আমরা নতুন করে পরিচয় হয়েছে সেকশনের সাথে। এই সেকশন আরো ডিটেইলস বলতে পারবেন ওই ক্লাসের ভিডিওগুলো যদি আপনি দেখেন। সেকশন ট্যাগ শুরু করেছি আবার শেষ করেছি। আমরা আমাদের এই সেকশন ট্যাগের মধ্যে কি রাখবো? আমাদের এই কন্টেন্টটাকে রাখবো। আমরা চাইলে এখানের মধ্যে আমরা কন্টেইনার ফুল দিতে পারি, আপাতত দিচ্ছি না। আমি আমার এই সেকশনকে তার একটা আইডি দিব, আইডি হিসেবে আমি নাম দিয়ে দিচ্ছি তুমি হচ্ছে টপ হেডার। আরেকটা ক্লাস নেম নিব, ওইটাকেও বলতেছি তুমি হচ্ছে টপ হেডার। আপনি বলবেন যে ভাইয়া দুইটাকে সেম নামে দিয়েছি কেন? এটা নিয়ে এখন আপাতত প্রশ্ন করি না, ক্লাসের সময় কম। আপনি এটা মনে রাখবেন প্রত্যেকটা সেকশনের মধ্যে সেম নামের আপনার একটা আইডি এবং ক্লাস নেম দিয়ে রাখাটা গুড প্র্যাকটিস। এটা নিয়ে আমরা ডিটেইলস সামনের দিকে আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? টপ হেডার দিয়েছি, টপ ক্লাস মানে ক্লাস ও টপ হেডার দিয়েছি। এবং আমরা ক্লাসটা যদি আলাদা একটা দিবেনি? জি না, আমরা সেকশন নিয়েছি কেন বলতেছি, এই সেকশনের মধ্যে যদি আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কন্ট্রোল এস দিয়ে আপনি এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। আমাদের সাইট সিএসএস এখানে শুরু, এই ডট টপ হেডার, টপ হেডার SEADER টপ হেডার। এই টপ হেডারকে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ড হলো রেড। দেখেন তো ভাইয়া আমার এটা ফুল ব্যাকগ্রাউন্ড রেড হয়েছে কিনা? তাহলে দেখেন আমি এই সেকশনটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই, আমার এটা এই কালারটা পেয়ে যাবে কিনা? জি ভাই, জি ভাই, এটা পেয়ে যাবে। তাইলে এখন আমার কন্টেন্ট কি এখানে থাকবে নাকি মাঝখানে থাকবে? মাঝখানে। তাহলে মাঝখানে আনার জন্য আমাকে এখানের মধ্যে কি ব্যবহার করতে হবে? একটা ডিপ দিতে হবে, এবং এই ডিপের মধ্যে আমি ক্লাস দিয়ে দিব। ক্লাস হচ্ছে কি দিব? কন্টেইনার। কন্টেইনার দিব। এই যে ভাইয়া যে কন্টেইনার একটা সাইজ নিয়েছি 1200 পিক্সেল, তুমি অটো হয়ে যাবা। এখন যদি মাঝখানে কিছু লিখি,
এখন যদি মাঝখানে কিছু লিখি তাহলে আমার কন্টেন্টটা কোথায় থাকবে? মাঝখানে লিখেছে। এখন আমি ভাইয়া মানে আমি বলতে চাচ্ছি আপনি যেভাবে করে নিলেন কন্টেইনারটা যেভাবে করে আলাদা একটা ডিবে নিলেন, ওভাবে যদি আমি ক্লাসটা নিই তাহলে কি প্রবলেম হতো আলাদা ডিবে নিলে? টপ হেডার যে ক্লাসটা নিলেন, যে আমরা সব সময় কি করব আপু, সেকশন নিব। কেন নিব? দেখেন এইটা হচ্ছে একটি সেকশন, এর মাঝখানে যা আছে এগুলো হচ্ছে এক একটা ডিপ। না ভাই আমি সেকশন তো নিব, আমি ওটা বলতে চাচ্ছি না। সেকশনের ভিতরে যে ক্লাসটা নিলাম, টপ হেডার যে ক্লাসটা নিলাম, ওটা যদি আমি এর কন্টেইনার আবারও আপনি ডিপ নিয়ে তারপর দিতে চাচ্ছেন, তাই না? না আপু, দরকার তো নেই, আমি এটার মধ্যে দিব, কারণ আমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারতেছি। অতিরিক্ত একটা ডিপ নেওয়ার কি দরকার? ঠিক আছে আপু, নিলে আপনার কাজ করবেন, আপনি সিএসএস অ্যাপ্লাই করে ডিজাইন করে ফেলতে পারেন, বাট আপনার তো নেওয়ার প্রয়োজন নাই, অতিরিক্ত সেকশন নেওয়ার কোনো প্রয়োজনই নাই এখানের মধ্যে। ওকে, কন্টেইনার নিয়েছি এবং এই কন্টেইনারকে আমরা একটু চিন্তা করে দেখি তো, ওকে আমরা কত পার্সেন্ট দিতে পারি? কল 33% দিতে পারি না? বা 30% একটা ডিপ নিয়ে যাই, আমরা একটা কল 30% একটা ডিপ নেই, একটা অনুমান করে নিচ্ছে আর কি। হ্যাঁ, আমরা তো এখন পিক্সেল পারফেক্ট ডিজাইন করতেছি না, কল 30% নিচ্ছি, 30, এটাকে কল 30 নিয়েছি। এরপরে যেটা আছে এটাকে নিব আমরা কত পার্সেন্ট? কল 50 নিব। এখন কল 30 এবং 50 মিলে কতটুকু হবে বলেন তো? 80। আরেকটা যদি আমরা কল 20 নিয়ে এতটুকুকে কল 20 এর মধ্যে নেই, তাহলে দেখেন 100% হয়ে গেছে কিনা? জি ভাইয়া। এই যে দেখেন আপনি ডিপ নেন, ডিপ নিয়েছি এবং তার ক্লাস দিয়েছি কল কত? কলটা 30। এরপরে যে কলটা নিব ওইটা নিচ্ছি কল 20 হবে ভাই, 50। এরপরটা নিচ্ছি কল 20। তাহলে আমি প্রথম যে কল 30 নিয়েছি এর মধ্যে আমি আমার এই ফর্মটাকে রাখবো। তারপর আমি দ্বিতীয় যেই 50টা নিয়েছি এর মধ্যে আমরা কি করব, আমাদের এই মেনু এটা রাখবো, ইমেল এবং নাম্বার রাখবো। তৃতীয় যে কলটাকে নিয়েছি এটার মধ্যে আমরা কি করবো, আমাদের সোশ্যাল আইকন গুলাকে রাখবো। তাইলে আমার এটা কি হচ্ছে 100%। দেখেন এই যে এখানে মধ্যে কিছু লিখেন, এখানে মধ্যে কিছু লিখেন, এখানে মধ্যে কিছু লিখেন, তাহলে দেখেন আপনার এটা 100% সে ভাগ ভাগ করে নিয়ে নিছে। কথাটা কি বুঝতে পেরেছি? এখানে মধ্যে আমরা কিছু একটা মিসিং মনে হয় কোথাও করেছি। ও আচ্ছা, ডিপ কোন একটা ট্যাগের মধ্যে নিয়ে নেই, তো এই জন্য আমাদের এটা নিচে নিচে চলে আসছে। থাকুক, সমস্যা কি? সবাই কি বুঝতে পেরেছি কাজটা? জি ভাইয়া। 50 আর 30 মিলে 80 এবং 20। ওকে, কন্টেইনার টপ 20 এখানের মধ্যে আমরা এটা পাশাপাশি আসলো কেন দেখি তো। আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে দেখি। ক্লিয়ার দিই নাই তো? না, আমরা তো ক্লিয়ার দিব না গো ভাইয়া, এখানের মধ্যে ক্লিয়ার দিব না। আমি একটা প্যারাগ্রাফ মনে হয় ফল্ট অপশনটা হবে ভাই। আচ্ছা দেখেন তো ভাইয়া, কোথাও ডিপ টিপ ক্লোজ করা ছাড়া বাকি আছে নি? একটা প্যারাগ্রাফ আমরা এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, আমি এখানের মধ্যে প্যারাগ্রাফ নিচ্ছি যে হাউ আর ইউ, এটাকে কপি করে এগুলা তো আমি দিচ্ছি আপাতত। কন্ট্রাস্ট দিয়ে রিলোড দেই, দেখি তো। আচ্ছা, এগুলো আমাদের এগুলা কেন যে এমন হয়ে গেছে, কারণটাকে 3টা লাইনে তো আসার কথা। আমরা এটাকে বড় করি, সেকশন শুরু করেছি এবং শেষ করেছি। কন্টেইনার নিয়েছি, কন্টেইনার ফুল উইথ 100% মার্জিন 0 অটো। কন্টেইনারকে আমরা উইথ 100% দিয়েছি। এখানে কন্টেইনার ফুলকে মার্জিন 0 অটো দেওয়ার দরকার নাই। বক্স সাইজিং, বর্ডার বক্স, কোথাও মনে হয় কিছু একটা আমরা মিস করে ফেলছি মেবি। কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোথ উইথ 25%, উইথ 33%, এটা 20%। আচ্ছা, আমাকে কে যেন কল দিয়েছেন, আমরা কলটা কেটে দেই। কল 50 with 50% float left, call with 60%, 60
কল 20 কল 30%। কি ব্যাপার, ও এভাবে আসবে কেন? ও মা, এখন তো আসছে। কি ব্যাপার, এতক্ষণ আসলো না কেন? আমি তো কোনো চেঞ্জ করি নাই। চেঞ্জ করেছি? কিছু তো চেঞ্জ করিনি। সম্ভবত কন্টেইনার ফুলে ওই যে এটা কাটছিলেন জিরো না অটো, সেই জন্য সম্ভব। না, কন্টেনার ফুলে তো ওটা হচ্ছে তেমন ভালো কথা। এই যে কন্টেন্টের ফুলে তো কোনো কাজই করে এই না যে এখানে। কোনো কাজই হবে না এখানে, দেখছেন? ঠিক আছে, আল্লাহ জানে কি হয়েছে। এই যে মার্জিন জিরো অটো রাখলো। আচ্ছা, কন্ট্রোল ওয়াই, আমি আগেরটা আবার উঠিয়ে দিচ্ছি। এই যে মার্জিন জিরো অটো উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ভাইয়ার একটা ইমার্জেন্সি কল আসতেছে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই। আগামীকাল ক্লাস থেকে আমরা ডিজাইনটাকে শুরু করি। তার আগে আপনারা ওই ভিডিওগুলো দেখে তারপরে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে ভাইয়া? ওই ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করেন। আগামীকাল আমরা ডিজাইনটাকে শুরু করব। আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরো ডিটেইলস বুঝতে পারবেন। আজকে ভাইয়া শেষ করে দিই। জি ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া বলেন। ভাইয়া, আমি একবার বেসিক থেকে কি সবগুলো ক্লাস পাবো? হ্যাঁ ভাইয়া, বেসিকের যে ক্লাসগুলো আছে, নাজমা আপুকে মেসেজ দিলে নাজমা আপু আপনাকে বেসিকের ক্লাস ভিডিওগুলো দিয়ে দিবে। ইউটিউবে শুধু আপনি এই লেআউটের ভিডিওগুলো পাবেন। আমরা কয়েকদিন ইউটিউবে ভিডিও দিচ্ছি আর কি, বাট আপনাদের জন্য মজার বিষয় হচ্ছে ভিএস কোডের ভিডিওগুলো আমি আমাদের টোটাল ক্লাস কয়টা হয়েছে এখানে? 10টা ক্লাস মনে হয় হয়ে গেছে।